প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সারা বিশ্ব যখন তথ্য প্রযুক্তি নির্ভরশীল বাণিজ্যের দ্রুত বর্ধমান অভিমুখে ধাবিত হচ্ছে, সাথে সাথে বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। উন্নত রাষ্ট্রগুলি অনলাইন কেনাকাটার সংস্কৃতিতে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলকভাবে তাল মিলিয়ে পাশাপাশি চলার চেষ্টায় আছে বাংলাদেশের অনেক বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান। নিজস্ব অর্থায়ন, নিজস্ব কনসেপ্ট, নিজেদের প্রযুক্তি বিজ্ঞানের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্বায়নের সাথে নিজেদেরকে তথা নিজেদের দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে প্রযুক্তিবিদরা। কিন্তু আমাদের দেশে প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিহিংসার কারণে ভয়ানকভাবে টার্গেটে পরিণত হচ্ছে অনেক সফল প্রতিষ্ঠান। বিগত সময়গুলিতে এমন আরো বহু ঘটনা ঘটেছে, আমাদের মনের দাগ দিয়েছে, মানুষের মনে দাগ দিয়েছে। সাধারণ মানুষের ধারণা অদূরদর্শিতার কারণে না বুঝেই সরকার নিয়ন্ত্রণের নামে যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে বা নিয়ে থাকে, তাতে ক্ষতি বই কল্যাণময় কিছুই হয়নি, অন্তত এইসব ক্ষেত্রে। আবার আরেকটি বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা মনে করছেন কিছু কিছু পলিসি ও অতি লোভীদের ভ্রান্ত ও অপরিপক্ক ব্যবসায়িক পরিকল্পনার কারণে ই কমার্স ব্যবসা হুমকির মুখে। সেসব প্রতিষ্ঠানকে অবশ্যই নিয়ন্ত্রণ ও দেখভালের মাধ্যমে পরিশুদ্ধকরণ করা অতীব প্রয়োজন। আর এই দুইয়ের মাঝে পড়ে থাকে সহজ সরল আমাদের দেশের কোটি কোটি মানুষ, যারা শেষ সম্বলটুকু পর্যন্ত হারিয়ে নিঃস্ব হয়ে যায়। কেন, কি কারণে, কি সমাধান এই সংকটের, কিভাবে এই উত্তরণ ঘটা সম্ভব, তা নিয়ে আজকে আলোচনা বিষয়। ই কমার্স এবং ই ভ্যালি প্রতারণা নাকি সেবা? ই ভ্যালি নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে, তাই আজকের আলোচনার বেশিরভাগ সময় জুড়ে ই ভ্যালি সম্পর্কিত তথ্যগুলি বিশেষ অংশ জুড়ে থাকবে। আমার সাথে রয়েছেন আজকের আলোচনায় 6 জন অতিথি। গোলাম রাব্বানী, সাবেক জিএস ডাকসু, তিনি আসার সম্ভাবনা সর্বোচ্চ ভাবে আমি আশা করছি। না আসার সম্ভাবনাও আছে, তিনি তার গ্রামের বাড়িতে গেছেন, তার পারিবারিক অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, বাট আশা করি আসবেন। আসিফ আহনাফ রয়েছেন, তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ই ক্যাব, ই কমার্স এর বড় সংগঠন, এবং রয়েছেন রাকিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড এবং সিগনেচার মাইন্ড। রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ। রয়েছেন এমডি আনসারুল হক, শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। রয়েছেন এমডি তারেক রহমান, কেন্দ্রীয় নেতা, যুব অধিকার পরিষদ। ফ্রিল্যান্সার নাসিম রয়েছেন আমার সাথে, প্রখ্যাত ইউটিউবার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমি প্রথমেই জানতে চাইবো জনাব আসিফ আহনাফ, আপনার কাছেই আমি শুরু করতে চাচ্ছি আজকের আলোচনা। ই কমার্স আর ই ভ্যালির মধ্যে পলিসিগত কোনো পার্থক্য আছে কিনা? আপনার প্রতিষ্ঠিত ই ক্যাবের যে আমরা জানি, ই ক্যাবকে অনেকেই জানি, কিন্তু এর কার্য প্রণালী এবং ই ভ্যালি সংকটে অবস্থানগত আপনাদের ভূমিকাটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছি। 5 মিনিটের ভিতরে আপনারা সবাই শেষ করার চেষ্টা করবেন। আমি জানি আপনারা সবাই অনেক ভালো কথা বলতে পারেন, কিন্তু আজকের অতিথি বেশি হবার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অতিথিরা আপনারা 5 মিনিট করে এক এক টানে বলার চেষ্টা করবেন। ধন্যবাদ। জনাব আহনাফ। ধন্যবাদ জানাচ্ছি ফেস দ্য পিপল অনুষ্ঠানকে এবং আমাদের সঞ্চালক সাইফুল রহমান ভাই আপনাকে। আসলে আমরা যে বিষয়টি আসলে আজকে আলোচনা, এটি আসলে বর্তমানে বাংলাদেশ আসলে টক অফ দ্য কান্ট্রি বলা যায়। কারণ একটি নতুন ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আসলে আমরা যদি দেখি, গত প্রায় 20 বছর ধরে বাংলাদেশে আস্তে 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 বিভিন্ন পর্যায়ক্রমিক ভাবে ই কমার্স একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা 2010 সালের পরে 12, 13 বা 14 সালে এসে আমরা প্রাথমিকভাবে একটা বড় ধরনের ই কমার্সের বুস্ট আপ দেখেছিলাম, এবং পরবর্তীতে আমরা আসলে 2020 সালে এসে এই করোনাকালীন সময়ে ই কমার্সের একটা বড় মোমেন্টাম আমরা আসলে দেখতে পাই। এইটা আসলে মূল রিজনটাই কিন্তু হচ্ছে যে আমরা জানি যে কোভিড এর সময় মানুষের লাইফস্টাইলের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে। মানুষজন কিন্তু মোর টেকনোলজি অ্যাডপশনকে বুঝেছে, এবং সবার মধ্যে আসলে উপলব্ধিটা জেগেছে যে ফাইনালি আসলে এনি বিজনেস ইজ ডিজিটাল বিজনেস অর ই কমার্স বিজনেস। তো সেটাই কিন্তু আমরা দেখছি যে যেভাবে হচ্ছে নতুন উদ্যোক্তারা আসলে ই কমার্স সেক্টরে প্রবেশ করেছেন, অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো তারা তাদের ই কমার্স এক্সপানশন করেছেন, এবং অনেক নতুন নতুন ইনোভেশন আসলে এই সেক্টরে এসেছে। তো সেই সার্বিক পরিস্থিতি আসলে এখন এই মুহূর্তে আসলে যেই আলোচনাটা আসছে সেটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা আসলে তুলে ধরলেন যে একটি ই কমার্স সাইট সম্পর্কে, যে তাদের কে কতটুকু আসলে ই কমার্স বলা যায়, বা আসলে তারা আসলে মূল ধারার ই কমার্স কি বা না কি না, এইটাই কিন্তু আসলে প্রাথমিক প্রশ্ন আমি যতটুকু আপনার আলোচনা থেকে বুঝলাম।
আসলে ওই প্রেক্ষাপট থেকে আসলে যদি একটু বলি, ই কমার্স আসলে শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বে বা গ্লোবালি আসলে দুইটা কারণে আসলে জনপ্রিয় হয়। এক হচ্ছে স্বাভাবিকভাবে যখন কাউকে জিজ্ঞেস করা হয় যে কেন সে ই কমার্সে কিনবে, প্রাথমিকভাবে মানুষ কিন্তু বলতো বা বলে সেটা হচ্ছে টু সেভ টাইম। আমরা অনেক ব্যস্ত, মার্কেটে যে দোকানে ঘুরে ঘুরে কেনার চেয়ে আমি মাত্র কয়েকটা ক্লিকই একটা জিনিস যেভাবে কিনতে পারছি, সেটাই কিন্তু ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা। এবং আমি ঘরের থেকে অনেক জায়গা থেকে প্রাইস কম্পারিজন করে খুব সহজেই হচ্ছে আমার বাসায় বসে পণ্যটা রিসিভ করতে পারছি। এবং খুব অল্প সময়, কিছু কিছু ক্ষেত্রে একদিন, কিছু কিছু ক্ষেত্রে 1 ঘন্টাও আমরা দেখেছি যে আসলে ই কমার্স কোম্পানিগুলো ডেলিভারি দিয়ে থাকে। তো এইটা কিন্তু একটা ধারা ছিল, যেই ধারাটা আসলে ই কমার্সের আসলে সবচেয়ে বেশি পপুলার জায়গাটা রয়েছে। কিন্তু দ্বিতীয়ত আরেকটা কালচারও আসলে আমরা বিভিন্ন দেশেও আসলে দেখে থাকি, যেটা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন ই কমার্স পোর্টাল গুলো কিন্তু হচ্ছে বছরের বিভিন্ন উপলক্ষে বা ডে উপলক্ষে বিশাল একটা ছাড় দিয়ে থাকে টু অ্যাট্রাক্ট মোর এন্ড মোর কাস্টমার। আমরা যেটা দেখি অ্যামাজন গুলি বা আলিবাবায়, যেমন আমরা জানি 11/11 11ই নভেম্বরে তাদের ওয়ার্ল্ড এর বিগেস্ট সেল হয়। তারপরে $1 বিলিয়ন বিভিন্ন ক্যাম্পেইন গুলা করা হয়। তারপরে অ্যামাজনও বিভিন্ন সময় হচ্ছে ব্ল্যাক ফ্রাইডেতে, সাইবার মানডেতে বিভিন্ন সময় কিন্তু অনেক এক্সক্লুসিভ অফার গুলো থাকে, যেই সময়টাতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তোবা একদিনের কেনাকাটাটা অনেক ই কমার্স সাইটের পুরো বছরের কেনাকাটার থেকেও বেশি হয়। এই যে দুইটা ট্যাপ বা মডেলই কিন্তু আসলে গ্লোবালি আসলে জনপ্রিয় হয়েছে বা হয়, বা অনেকেই আসলে দুইটা মডেলকে মিক্সিং করি আসলে কাজ করে। কারণ এবং বাংলাদেশে আসলে যে ধারাটা এসেছে সেটাই বললাম, যে অনেক ক্ষেত্রে কিন্তু একটা মুভমেন্টে আমরা অনেক অভ্যস্ত হয়ে আসছিলাম যে ই কমার্স অর্ডার করছি, যেদিন অর্ডার করছি হয়তোবা 2 থেকে 3 দিনের মধ্যে হচ্ছে আমরা পণ্য পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এই কোভিড এর সময় কিন্তু আমরা বা এই কালীন সময় আমরা দেখলাম মানুষের মধ্যেও কিন্তু ই কমার্সের কেনাকাটা হাঁটা প্রচুর পরিমাণ বেড়ে গেল। এবং সেই সময় আসলে আপনি যে সাইটটি বললেন এটি সহ সহ আমাদের অনুযায়ী আরো প্রায় 20 থেকে 25টা ওয়েবসাইট একই মডেলে আসলে বিজনেস করছে, যারা আসলে খুব ডিপ ডিসকাউন্টিং দিয়ে আসলে বিজনেস মডেলটাকে অপারেট করছে। তো এখন আসলে ডিসকাউন্ট জিনিসটা আসলে একজন ভোক্তার অধিকার। একজন যে কোনো জায়গায় সবাই আমরা যেহেতু খুব প্রাইস সেন্সিটিভ একটা জাতি, আমরা কিন্তু সবাই খুব কম মূল্যে বা ভালো মূল্যে একটা জিনিস আসলে কেনার চেষ্টা করি। অনেকে হয়তো বা বাইক বা মোবাইল ফোন দেখা যায় যখন অর্ধেক দামে পাচ্ছেন, সবার মধ্যে এই জিনিসটার প্রতি একটা মানে পেনিট্রেশনটা খুব বেশি থাকে। তো এই বিষয়টাকেও যেমন একদিকে থাকে, আবার এইটাকে নেওয়ার জন্য যে মডেলটা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে হয়তো ডেলিভারিতে কখনো কখনো 30 দিন, 50 দিন, 90 দিন, পর্যন্ত 120 দিন জনাব পর্যন্ত। আসিফ আহনাফ, আপনি তো বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন এবং ই কমার্সদের মুরব্বী বলা যায় আপনাদের সংগঠনটাকে। আপনারা কি সব ধরনের যারা যেসব ই কমার্স বিজনেস করছে, যে ই ভ্যালির মতো বা অন্যান্য ধামাকা, তারপরে অনেকগুলি নাম, এরা কি আপনাদের কাছে কোনো এসওপি জমা দিয়ে অথবা বিজনেস মডেল জমা দিয়ে আপনাদেরকে অবহিত করো কিনা যে দিস আর দ্য মডেলস অফ আওয়ার কোম্পানি অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই আর গোয়িং টু ডু দ্য বিজনেস? এরকম ওকে, একটা কমিটমেন্ট থাকে নাকি পরবর্তীতে কোনো পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি থাকে আসলে? আচ্ছা, আমি সেই প্রেক্ষাপটেই বলছিলাম। তো যখন আসলে আমরা যদি দেখি যে যখন আসলে এই মডেলটা আসলো, যখন আসলে কোন একটা স্ট্যান্ডার্ডাইজেশন যখন থাকে না, তখন কিন্তু আসলে আপনি কেউ যদি কমিটেডলি সময় দেয় যে হ্যাঁ 40 দিনে আসলে বা ধরেন 60 দিনের পরে হচ্ছে সে ডেলিভারি দিবে, সেটা কিন্তু প্রাথমিকভাবে আইন অনুযায়ী আমরা আসলে কিন্তু তাদেরকে কিন্তু কিছু বলার থাকে না। কারণ সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা যুক্তি থাকে যে ক্রেতাদেরকে যদি আমরা সর্বোচ্চ পরিমাণ আসলে ডিসকাউন্ট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যানুফ্যাকচার থেকে একটা বাল্কে বা হয়তো একটা পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনে নিতে হয়। তো সেটাকে কিন্তু ম্যানুফ্যাকচার করা বা অর্ডার টু মেক যদি হয় যে হ্যাঁ অর্ডার নেওয়ার পরে তৈরি হবে, সেক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের ডিসকাউন্ট ম্যানেজ করা সম্ভব। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডেলিভারি সময়টা আসলে বেশি লাগে। এরকম কিন্তু অনেকগুলো মডেল যখন আসছিল, নতুন কিছু আসলেই কিন্তু হুট করে কোনো কিছুকে আসলে থামিয়ে দেওয়া বা এটাতে মতামত করা আসলে কিন্তু যায় না। কিন্তু কিন্তু কারণ এটা ঠিক আছে, আমি আপনার কাছে তো অনেকগুলি প্রশ্ন নিয়ে আসতে হবে আমার। আসলে আজকে 5 মিনিট করে আপনাদের সবাইকে আমি দিতে চাচ্ছি, আপনার কাছে আবারও আসবো আমি সেকেন্ড টার্নে। তবে প্রশ্নটা রয়েই যায় যে ই ভ্যালি নিয়ে যেসব কথাবার্তা উঠছে এখন বিভিন্ন গণমাধ্যমে, আমরা যেটা জানতে পেরেছি যে ই ভ্যালির নিচ থেকে যে অফারগুলি দিচ্ছে সেটা কি আসলে ই ভ্যালি দেওয়ার কথা কিনা। আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক আন্তর্জাতিক আমি বলছি আপনার কাছে আবার সেকেন্ড প্রশ্ন রেখে যাচ্ছে যে আন্তর্জাতিক কোম্পানিগুলির কথা বলেছেন, তারা কিন্তু তাদের কোম্পানিগুলি ওইসব অফার ই কমার্স সাইটকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে তাদের কোম্পানির অফারগুলি দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 407 কোটি টাকার একটা বিশাল ঘাটতি প্রমাণ পেয়েছে। আই মিন
খোঁজ পেয়েছে, সেটা এখনো প্রমাণ কিনা জানি না। তবে এই ঘাটতি টাকার জন্যই আসলে এখন সব দিকে হাহাকার তৈরি হয়েছে। তারেক রহমান, আপনার কাছে আসছি আমি। আর তারেক রহমান, আপনি বিভিন্ন সময় এই ই কমার্সের বিশেষ করে ই ভ্যালির বিরুদ্ধে কথা বলেছেন, এবং বিভিন্ন বিরুদ্ধে বলতে তাদের অ্যাক্টিভিটির বিরুদ্ধে কথা বলেছেন, যে এটা হয়তো কোনো একভাবে মানুষ প্রতারণার শিকার হতে পারে। আপনার কাছে জানতে চাইবে যে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন, আর এতক্ষণ আসিফ আহনাফ যা বলেছে তার পরিপ্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। জনাব তারেক রহমান। ধন্যবাদ। আমি যখন এসপিসি নিয়ে কথা বলছিলাম তখন এসপিসি গ্রাহকরা আমাকে ব্যাপকভাবে আক্রমণ করছিল। তখন আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা আমাকে অতটুকু সময় দেন যেই সময়টা আপনারা বুঝবেন, এবং আমি বলেছিলাম আপনারা নিজেই এক সময় এই প্রক্রিয়াটাকে গালি দিবেন, ঠিক আছে? তো সেই কথাটা বলার 15 দিনও হয়নি, এর মাঝেই যারা আমাকে গালি দিচ্ছিল তারাই উল্টো এসপিসি কোম্পানিটাকে গালি দিচ্ছিল। তো এসপিসি এবং ই ভ্যালি দুটাকে একই সময় আমি কথা বলা শুরু করেছি। বেসিক্যালি মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের সাথে একটা ইভেন্ট ঘটে, তো মানে ওনার যে মানে কর্মীরা তারা আমাদের সংগঠনের কিছু কর্মীকে মারধর করেছিল, সেখান থেকে এই বিষয়টা মানে খোঁচাখুচি করতে বের হয়ে আসে যে একজন হলো সেলিব্রিটি যাকে অনেক মানুষ অনুসরণ করে, সে তার অনুসারীদেরকে একটি প্রতারণামূলক ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে? এইটা আইডেন্টিফাই করতে গিয়ে আমার এরকম ভাবে কথা বলা শুরু হয়। ইভ্যালির ক্ষেত্রে আমি যেটা বলি যে ইভ্যালির বিষয়ে আমরা যারা কথা বলছি আমাদের কারো কোনো কথা বলতে হবে না, এইটা ইভ্যালির যারা গ্রাহক তারাই বলবে যে তারা কি পরিমাণে ভুক্তভোগী হচ্ছে। এখানে যে ডিসকাউন্টের কথা তারা বলছে যে পণ্য তৈরি করে দেবে সেই শর্তে অর্ডার নিচ্ছে, ইভ্যালি কি এই জিনিসটা ডিসক্লোজ করেছে যে আমরা পণ্য তৈরি করে দেব, সে তোমরা যারা যারা অর্ডার করো তারা দাও? দেখেন স্যামসাং, বাজাজ, ইয়ামাহা যে কোম্পানিগুলো, এদের প্রাইসিং পলিসি ইন্টারন্যাশনাল। তারা যদি কোনো একটা সেলারকে অতিরিক্ত ডিসকাউন্টেড প্রাইস দেয় তাহলে অন্যান্য সেলাররা এটাকে আপনার হলো বাধা দেওয়ার ক্ষমতা রাখে, এবং এটা আন্তর্জাতিক আইন আছে, সেলারদের মধ্যে চুক্তি আছে। তারা কোনো কোম্পানি অতিরিক্ত ডিসকাউন্ট, স্যামসাং এর একটা মোবাইল 11,000 টাকা, ইচ্ছা করলেই আপনার হলো স্যামসাং এটা যদি হোলসেল প্রাইস 9,000 টাকা হয়, ইচ্ছা করলেই স্যামসাং কোনো সেলারকে অনেকগুলো কিনলেও তাদেরকে আপনার হলো 7,000 টাকা দিতে পারবে না। এবং আমি ইভ্যালির কিছু যারা হলো মার্চেন্ট তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমার কথা হয়েছে যে আপনি একটা ব্লেন্ডার পাইকারি বিক্রি করছেন 11,000 টাকা, অথচ ইভ্যালি দিচ্ছে 900 টাকা, কিভাবে দিচ্ছে? সেলার বলছে যে ভাই আমি তো জানি না, আমি তো 1100 টাকা দিয়ে ইভ্যালিকে দিচ্ছি, ইভ্যালি কিভাবে 900 টাকা দিচ্ছে এটা তো আমি জানি না, ঠিক আছে? তো এইটা হলো একটা বিষয়। ইভ্যালি যে ঘাটতিটা সৃষ্টি হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় একটা অভিযোগ দিয়েছে বা প্রশ্ন জানতে চেয়েছে যে এই ঘাটতিটার কত অংশ আপনার হলো ডিসকাউন্ট দিতে ব্যবহার হয়েছে আর কত অংশ আপনার হলো অন্য অদৃশ্য খাতে তারা ব্যবহার করেছে। সেটা হইতে পারে কোন সরকারি এখন এখন তারেক রহমান, মানে ক্রেতা খুশি এবং ভ্যান্ডর খুশি এবং আপনার ই কমার্সের ই ভ্যালিও খুশি, এখন আপনার সমস্যা কোথায়? এই যে বললেন ক্রেতা খুশি, ক্রেতা কতটা খুশি তা আমার মুখ দিয়ে বলতে হবে না, আপনি এখনই ইভ্যালির পেজ সার্চ করেন। ভেন্ডর খুশি, আপনি 10টা ভেন্ডরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলেন তারা টাকা পাচ্ছে কিনা। আমি তো 10টা ভেন্ডরের সাথে কথা বলেছি, তারা তো অখুশি। কি একজন ধরনের, কেন ভেন্ডর, অখুশি? তাদের কোন স্পেসিফিক কারণ দেখিয়েছে তারা কেন অখুশি? কারণ আছে, তারা ভেন্ডরের কাছ থেকে মাল নিচ্ছে কিন্তু তারা সেই মূল্য পরিশোধ করছে না। একজন ভেন্ডর 16 লক্ষ টাকা পেত, ঠিক আছে, আমাকে তিনি মিথ্যাও বলতে পারে, তিনি অনেক কষ্টে ইভ্যালির কর্মকর্তাকে ঘুষ দিয়ে 9 লক্ষ টাকা নিয়েছেন, অনেক কষ্টে, ঠিক আছে? যে যে বললেন যে ভেন্ডর খুশি, ভেন্ডর মোটেও খুশি না। পুরা ভেন্ডর যে গোষ্ঠী তারা ব্যাপক একটা আতঙ্কে আছে, এবং ক্রেতা গোষ্ঠী তারাও একটা আতঙ্ক আছে। আমরা ইভ্যালি নিয়ে কথা বলবো না, একবারে বাদ দেবো, ইভ্যালি তাদের পণ্যগুলো দিয়ে দেখ, ইভ্যালি একটা পলিসি ড্র করুক যে আমরা এইভাবে আপনার হলো পণ্যগুলো দিতে চাই, একটা পলিসি দেখাক আমাদেরকে। আমরা বলছি যে আপনারা যারা বিজনেস করেছেন, 2টা টাকা ইনকাম করতে কষ্ট হয়, যারা বিজনেস করে তারা জানে তারা প্রফিটই করছে না, একজন বেতন নিচ্ছে 2 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, এটা তো গ্রাহকদের টাকা থেকে বেতন নিচ্ছে। এই উচ্চ বেতন কিন্তু
ফান্ড সরায় নেওয়ার একটা কৌশল, যেটা তিনি রফিকুল আমিন করেছিলেন, যে উনি উচ্চ হারে কমিশন বা বেতন নিয়ে নিয়ে এখান থেকে ফান্ড সরিয়ে ফেলেছিলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আনসারুল হক, আমি আপনার কাছে আসছি। আসলে কি ফান্ড সরিয়ে ফেলার কোনো ধরনের পরিকল্পনা কি আপনি পেয়েছেন? আপনি দয়া করে একটু আনমিউট করবেন আপনার পাশ থেকে। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে কানেক্টেড থাকছেন দেশ ও দেশের বাইরে, যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি ফেস দ্য পিপলের পক্ষ থেকে। আর যারা অতীতে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আলহামদুলিল্লাহ, সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এগুলো হচ্ছে যে আমরা আমাদের সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে টু দা পয়েন্টে জেনে না জেনে আমরা কিন্তু আসলে আমরা আমাদের বক্তব্য অনেকাংশে আমরা ড্রপ করি সোশ্যাল মিডিয়ায়। খুবই দুঃখের সাথে বলতে হয়, এমন বড় বড় সেলিব্রিটি আছে, আইনজীবী আছেন, যারা মাল্টি লেভেল মার্কেটিং, ই কমার্স, এই বিষয়গুলো সম্পর্কে তারা অবগত না, তারা ডিটেইল জানে না, না জেনে। আমি টু দ্য পয়েন্টে, আপনি বলেন টু দ্য পয়েন্টে কথা বলা উচিত। আমরা যদি টু দ্য পয়েন্টে যাই, জনাব আনসারুল হক, আপনি কি মনে করেন কিনা যারা ব্যবসা করছে ইভ্যালির সাথে সাধারণ মানুষ হিসেবে, তারা কি জানে ইভ্যালি সম্পর্কে, বা তারা কি ই কমার্স সম্পর্কে জানে? সবাই জানে? আপনি যে কোনো একটা বিজনেস সম্পর্কে আপনাকে জানতে হলে আলটিমেটলি আভাস ইঙ্গিতে উপর ইভ্যালির সাথে ব্যবসা করতে হলে কি ইভ্যালি সম্পর্কে বা ই কমার্স সম্পর্কে সবাইকে 100% জানতে হবে? না, জানতে হবে না। কিন্তু আপনি যদি ইভালি সম্পর্কে যদি আপনার সোশ্যাল মিডিয়ায়, যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ কানেক্টেড, এখন আপনি এই সম্পর্কে একটা বক্তব্য যখন আপনি সোশ্যাল মিডিয়ায় ড্রপ করবেন, তখন তো আপনাকে অবশ্যই এই বিষয়ে স্টাডি করে তারপর দিতে হবে। কারণ আর যদি আপনি এখানে যেহেতু এতগুলো মানুষ কানেক্টেড, সিস্টেম নেই, সবারই কথা বলবার অধিকার আছে, এবং আপনি যতদূর জানবেন তার অধিকার, সেই সব প্রশ্নের আপনি অবান্তর যদি হয়ে থাকে সেটার একটা সুন্দর উত্তর দিবেন। এর মাঝে আমরা আমি এখানে আসি, কারণ আমাদের সময় খুবই মানে একদম উইথিন টাইম ফ্রেমে আমি রাখতে চাচ্ছি। আপনি আমি কিন্তু জি বলুন, আপনি কোনো এক্সাক্ট কোশ্চেন থাকলে আমাকে যে তারেক রহমান যেটা বললো যে মানুষের টাকা আমি এটাতে আসছিলাম, আমি এখানে আসছিলাম। আমি মাল্টি লেভেল মার্কেটিং, ই কমার্স এবং যেহেতু শিক্ষকতার পাশাপাশি আমার মোটামুটি ভালো একটা ধারণা আছে, এবং এটার ভিতরে আমি ঢুকেছি এবং লং টাইম এই সম্পর্কে আমার একটা একেবারে বলা চলে বাস্তবিক কিছু উদাহরণ আমি দিয়ে এখানে টানবো। এই যে মানুষের মধ্যে একটা ডেস্টিনিকে নিয়ে একটা রিউমার আছে, এই যে তারেক রহমান ভাই বললেন উচ্চ একটা বেতন নিতেন তারা এখান থেকে, সেটা সরে পড়ার তার একটা পরিকল্পনা ছিল। আসলে দেখুন, আমরা যখন মিডিয়াতে যখন বিভিন্ন বিষয় শুনি, দেখুন হঠাৎ করে ডেস্টিনির দপাসটা কিভাবে হলো, খুব শর্টকাটে বলছি, তারপরে আমি তারেক রহমান ভাইয়ের কথায় আসছি। হঠাৎ করে আমরা ডেস্টিনি নিয়ে আরেকদিন কথা বলবো। জি জি জি, এক্স্যাক্টলি। আমি এটা কেন বলছি, এই প্রসঙ্গটা আমি আনতাম না, কিন্তু আনলাম কেন, যেহেতু উনি বললেন যে টাকাটা সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। আজকে দেখেন এই ডেস্টিনি কোম্পানিটার আদৌ যে পরিমাণ ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল বিক্রি করে যারা ইনভেস্ট করেছিল তারা দ্বিগুণ টাকা পেতে পারে, কিন্তু আজও কিন্তু 9 বছর যাবত কিন্তু এটা পড়ে আছে এইভাবে। আজকে যদি ডেস্টিনিতে যারা গ্রাহক হিসেবে ছিল, তারা কিন্তু প্রতি বছরে যারা শেয়ার রেখেছিল, তারা কিন্তু এটা শেয়ার প্রতি বছর একটা লভ্যাংশ পেত যখন কোম্পানিটা সচল ছিল। ঠিক আছে, এখন আমাদের দেশে কোনো ইনোভেশন, কোনো ইনভেন্টর যত কোনো ইনোভেশন নিয়ে আসে, তো যখন এটা একেবারে স্প্রেড হয়ে যায়, তখন কিন্তু মাঝপথে গিয়ে তারা তাদের কর্মের কারণে তারা কিন্তু ধ্বংস হয় না, মাঝপথে তাদেরকে গলা টিপে হত্যা করা হয়, অথবা তাকে মাঝপথে তাদেরকে আটকিয়ে দেওয়া হয়। আপনি দেখেন বিগত দিনগুলোর যত ব্যাকগ্রাউন্ডে যদি আপনি চিন্তা করেন, যত ইনোভেটর ইনভেনশন নিয়ে আসছেন, সেটা মানুষের মধ্যে স্প্রেড করেছেন, কিন্তু হঠাৎ করে তাকে আটকে দেওয়া হয়েছে। তারপরে অনেক দিন পরে আবার এরকম হয় যে না, লোকটা সঠিক ছিল, তার ধ্যান ধারণা, তার যে কার্যকলাপ সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে না বুঝে আমাদের দেশে এরকম হয় যে পিটিএ মারার পরে, মানুষকে পিটিএ মারার পরে খবর হয় যে না, লোকটা তো আসলে ছেলে ধরা ছিল না, মহিলাটা ছেলে ধরা ছিল না, মারার পরে। কারণ হচ্ছে আমরা হুজুকে হঠাৎ করে বলে দিলাম যে ডেস্টিনির সাথে মাল্টি ই কমার্সকে মিলাচ্ছি, ই কমার্সকে মাল্টি ডেস্টিনির সাথে মিলাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা আবাসে
অর্থাৎ উরা কোনো একটা ধারণাকে নিয়ে আমরা স্টেটমেন্ট দিয়ে দিই। আরেকটা কথা হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা গণমাধ্যমের কথা বলি, গণমাধ্যম এমন ভাবে একটা হেডলাইন দিবে। আপনি সবার দোষারোপ করছেন, কিন্তু কেন দোষারোপ করছেন? তাদের অভিযোগগুলিকে আপনি সুস্পষ্টভাবে জবাব দিচ্ছেন না, সেগুলিকে আপনি রিবিউট করছেন না, আপনি তারা যে ভুল বলছে সেটাকে বলছেন। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনার কাছ থেকে এর চেয়েও বেশি বিস্তারিত মানে সুস্পষ্টভাবে ব্যাখ্যা চেয়েছিলাম, আমি সেরকম কিছু পাইনি। আমি আসছি না, আপনি আসতে গেলে আমাকে সবার কাছে দিতে হবে আমাকে। আচ্ছা, এখানে জি এক্স্যাক্টলি, আপনি যেহেতু এখানে অনেক অতিথিরা আছেন, তো আমি যদি কাউকে যদি একটু এন্ড অফ দা পয়েন্টে না আসতে দেন তাহলে কিন্তু আসলে শেষ হবে না। আমি বলতেছিলাম, আমি মিডিয়ার কথাটা বলি, আমি জাস্ট আপনার 30 সেকেন্ড সময় নিচ্ছি। মিডিয়া এমন ভাবে একটা হেডলাইন করবে, দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি তখন আমরা ক্যাপশনটা এমন ভাবে দেই যেন মিডিয়ার কথা বাদ দেন, তারেক রহমান যে স্পষ্টভাবে বলেছে তাকেই বলে, আপনি অন্যান্যদের কথা আমরা বাদ দেন। তারেক ভাইয়ের কথা সত্য নয়, উনি যে জিনিসটা যেভাবে বলেছেন, কোন বিজনেসম্যান যারা বিজনেস করতে আসে তাদের পলিসি গুলো এরকম থাকে না যে আমি নির্দিষ্ট টাইম পর সরে পড়বো, তাদের ভিশন থাকে অনেক লম্বা, ঠিক আছে? এই ভিশন তাদের মেইন পয়েন্টে পৌঁছার আগে তাদেরকে কিন্তু এখানে আটকিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এটাই হয়েছে আমাদের বিগত দিনগুলোতে। আপনি বলছেন যে এটা এই ইভ্যালির যে পরিকল্পনা রয়েছে এবং তাদের যে একটা লম্বা সময় জুড়ে তাদের যে একটা পরিকল্পনা রয়েছে সেটাকে মাঝখানে আটকে দেওয়া হয়েছে, তাদের গন্তব্য যেতে দেওয়া হয়নি, এতে করে আমরা তাদের কাছ থেকে যেটা পাওয়ার কথা ছিল সেটা এখনো পাইনি। এর আগেই অন্য পক্ষ এসে তাদেরকে বন্ধ করে দিচ্ছে, ব্যবসা করতে দিচ্ছে না। আমি বাস্তব উদাহরণ দিতে পারবো, আমি একটা উদাহরণ সফলতা দেখতে পারিনি, তাদের টার্গেট যাচ্ছে সেটা আমরা দেখতে পারিনি। আপনি এটাই বোঝাতে চেয়েছেন, এতে আপনি তৃতীয় পক্ষকে আপনি দায়ী করছেন এই সব কিছুর জন্য। ই ভ্যালি নিষ্পাপ এমডি, আমি কিন্তু আসি নাই, ঠিক আছে? আমি আপনার কাছে সেকেন্ড টার্নে আসবো। আপনি আরেকটু স্পেসিফিকলি আমাকে বলবেন। জনাব নাসিম, আপনি অনেক করছেন, বিশেষ করে ই ভ্যালি বা ই কমার্সের বিরোধিতা করছেন, এই ধরনের পলিসির বিরোধিতা করছেন। আপনার কাছে কি যুক্তি আছে? যদি ক্রেতা খুশি থাকে, বিক্রেতা ভেন্ডার্স খুশি থাকে, যদি প্ল্যাটফর্ম খুশি থাকে, সবাই যদি হ্যাপি থাকে, সবাই যদি তার টাকার বিনিময়ে সে যদি লভ্যাংশ সহকারে মাস শেষে যদি সে তার নিজেকে পরিচালিত করতে পারে, এতে আপনার বা আপনাদের সমস্যা কোথায়? আপনারা কেন সমালোচনা করছেন? আপনাদের সমালোচনাগুলির স্পেসিফিক পয়েন্টসগুলি কোথায় একটু দয়া করে বলবেন। জনাব নাসিম, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি একটু দয়া করে আনমিউট করে কথা বলবেন। আর আপনি একটু আপনার ফোনটাকে যদি আপনি একটু ল্যান্ডস্কেপ মুড করতেন আর একটু কাছ থেকে। জি, ল্যান্ডস্কেপ করতে হবে? হ্যাঁ, তাহলে ফুল ফ্রেমটা পাবো আর একটু কাছ থেকেই আপনাকে দেখতে পাবো। তাহলে আমি একটু কাজ করি, 30 সেকেন্ড সময়, তাহলে ল্যাপটপ থেকে আসি। হ্যাঁ, আচ্ছা, এভাবে বলুন, পরের টার্নে আপনি ল্যাপটপে যাবেন, এভাবে বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে বলেন আসলে কি, আমার আসলে টপিকটা কি নিয়ে কথা বলবো আমি? আপনি আমার প্রশ্নটা কি বুঝছেন? আমি যে প্রশ্নটা আপনাকে করেছি শুনেছেন? আরেকবার ভালো হবে। আমি প্রশ্নটা একদম স্পেসিফিকলি বলছি। আপনি বিভিন্ন সময়ে ই ভ্যালির বর্তমান পলিসি এবং ই ভ্যালির অ্যাক্টিভিটি নিয়ে সরাসরি যদি বলি, আপনি সমালোচনা করেছেন যে ই ভ্যালি প্রতারণার আশ্রয় নিচ্ছে, প্রতারণা করছে এবং সামনে আরো বড় ধরনের প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। কোন আঙ্গিকে বলছেন, কেন বলছেন, স্পেসিফিকলি কয়েকটা পয়েন্ট যদি দেন। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র আসলে আমি শুরুর আগে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ হচ্ছে আগামীকালকে ঈদ, আমরা সবাই জানি। সেটা আশা করা যায় আমরা আসলে আমাদের যেগুলো নিয়ম কানুন আছে দূরত্ব বজায় রেখে নামাজে যাব, নামাজ পড়বো এবং ঈদ পালন করবো। আর এখানে বর্তমানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আর অনেকের সাথে পরিচয় আছে, আবার অনেকের সাথে নেই, তো আশা করা যায় পরে কথা হবে এটা নিয়ে। আমি সাগর ভাইয়ের কথার একটু উত্তর দিয়ে দিই সবাইকে। আমি শুধু এখানকার যে আপনার ই ভ্যালি আছে, শুধু ই ভ্যালি না, আরো বেশ কিছু ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বাংলাদেশে আছে, সেগুলো নিয়ে আমি কথা বলেছি রিসেন্ট। আমি খুব বেশি একটা এগুলো নিয়ে কথা বলি না, বাট রিসেন্ট আমি বলা শুরু করেছি, তার কিছু কারণ রয়েছে। তো আমরা যদি প্রথমত যেই টপিকটা আছে ই ভ্যালি, এটা নিয়ে যদি এখন আমি বলি, দেখেন এটা আসলে কিন্তু আর অপরিষ্কার কোনো একটা বিষয় না বাংলাদেশে, যে এখানে আসলে মানুষ প্রতারণার শিকার হচ্ছে কিভাবে। আমি একটু ছোট কয়েকটা পয়েন্ট উল্লেখ করি আপনাকে। যেমন একটা ই কমার্স ব্যবসা, আমরা বাংলাদেশি ই ভ্যালিকে যেভাবে দেখেছি, যেভাবে মানুষের কাছে সুবিধা নিয়ে এসেছে, আমার এক্সপিরিয়েন্সে আমি বলতে পারবো না যে ওয়ার্ল্ডের আর কোনো ই কমার্স ওয়েবসাইট এরকম সুযোগ সুবিধা দিয়ে কোনো ব্যবসা লঞ্চ করেছে। একটা ব্যাপার না এটা।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আপনি যদি ইভালির বিজনেস রিসার্চ করেন তাহলে দেখবেন যে তারা, আমরা এটা সবাই শুনিয়েছি যে 1 টাকা মানে ইনকাম করতে গিয়ে 2 থেকে 3 টাকা তারা স্পেন্ড করে। তো শুরুর দিকে যখন ইভালি স্টার্ট করে আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছিলাম। কেমন যে হ্যাঁ, এটা তারা একটা ভালো দিক বের করেছে। যেমন হচ্ছে আমি যদি একটা কোম্পানি লঞ্চ করি তাহলে দেখা যায় আমাকে এই এখানে আমার একটা প্রশ্ন আছে জনাব নাসিম, মানে তারা যদি বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে এতে আমার আপনার সমস্যা কোথায়? তারা তো ক্লায়েন্টকে দিচ্ছে, কাস্টমারকে দিচ্ছে। আমি এই পয়েন্টটাতে আসতেছি, একটু সময় দেন। দেখেন শুরুর দিকে আমি এটা খুব পজিটিভলি নিয়েছিলাম, মানে যে আমি জানতাম না যে অ্যাকচুয়ালি অনেক ডিসকাউন্ট ডে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা আমার বড় ভাই আমার কাছ থেকে টাকা নেই 3 লাখ টাকা নেওয়ার পরে উনি কি করবে বলে আমি একটা বাইক কিনবো একটা। তো ওই বাইকটা উনি পেয়েছেন, পাননি বলবো না, পেয়েছেন, কম দামি পেয়েছেন। তো আমি তখন রিসার্চ করে দেখি যে তারা যেটা করছে যে কাস্টমার কাছ থেকে পেমেন্ট নিচ্ছে এবং সেই পেমেন্টটার যে প্রোডাক্টটা সেটা একটা অন্য কোনো একটা টাইমে দিবে বলেই কিন্তু টাকাটা হোল্ড করছে। এখন দেখেন যে এইভাবে যদি বিজনেসটা করে তারা, তাহলে দেখা যাচ্ছে যে ওরা 1 টাকা ইনকাম করতে গিয়ে 2 থেকে 3 টাকা স্পেন্ড করে। তো আমি যেটা ভাবলাম যে আই থিঙ্ক যেই মার্কেটিংটা করার জন্য যে টাকাটা স্পেন্ড করা লাগে সেটা তারা হয়তো বা দেখা যাচ্ছে যে মার্কেটিং এ না দিয়ে সেটা হয়তো তারা তারা কাস্টমারকে দিচ্ছে। এটা কিন্তু একটা বিজনেসের একটা ভালো একটা মডেল। কিন্তু লাইক আমি যদি আজকে 1 লক্ষ টাকা আমার কোনো একটা সার্ভিসের জন্য মার্কেটিং এর জন্য স্পেন্ড করি, সেটা মার্কেটিং এ স্পেন্ড না করে যদি আমি এক কাজ করি 1 লক্ষ টাকার ডিসকাউন্ট দিয়ে দিই আমার প্রোডাক্টে, এটা কাস্টমার আরো ভালো করে দেখে। তো শুরুর দিকে মানুষ কিন্তু এটাই ভেবেছে, কিন্তু তারপরে দেখেন যে ইভালি যে প্রোডাক্টটা আমার কাস্টমারকে দিচ্ছে সেই প্রোডাক্টটা সে কিন্তু আবার নিয়ে আসতেছে আরেকজনের কাছ থেকে, আরেকটা কোম্পানি, যে কোনো একটা বাইক হতে পারে, বাজাজ ধরেন, তো যে কোনো ডিলারশিপ কাছ থেকে নিয়ে আসতেছে, নিয়ে আসে আবার কি করছে, তাকেও কিন্তু টাকা দিচ্ছে না। সো ইট মিনস ওরটাও বাকি এটাও বাকি, মাঝখানে কিন্তু পেমেন্টটা হোল্ড হচ্ছে। এখানে যদি আমি একদম লজিক দিয়ে বলি তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা স্ক্যাম। কেমন যে ডিপোজিট স্ক্যাম। লাইক আমি পেমেন্টটাকে বা নিতেছি মানুষের কাছ থেকে কিভাবে, যে তাকে একটা ভালো একটা সুবিধা দিচ্ছি, এমনি এমনি তো টাকা মানুষ আমাকে দিবে না। এরপরে দেখা গেল যে এখন এইটা আজকে যদি বলে দেয় যে আমি তো আমার এই টাকা পয়সা খরচ করে ফেলেছি, আমার তো আর উপায় নেই, তো কিন্তু যারা কাস্টমার তারা কিন্তু এখান থেকে লস খাবে। তো সেক্ষেত্রে একটা বিজনেস কখনোই টিকতে পারে না, আপনি ম্যাথমেটিক্যাল বিষয়গুলোকে কখনো ডিকটেস করতে পারবেন না। তো আমার অলওয়েজ যখন ব্যবসা করতে যাই সবারই একটা করে প্ল্যান থাকে যে অবশ্যই আমি 4 আনা পয়সা হলে ইনকাম করবো এখান থেকে। কিন্তু বর্তমানে এটা চলতে চলতে তাদের ঘাটতি এমনটাই হয়ে দাঁড়িয়েছে যেটা 4 ভাগের 1 ভাগ তাদের কাছে আছে রয়েছে, 3 ভাগ তাদের কাছে নেই। এটাকে আসলে এত ইজিলি যোগান দেওয়াটা অসম্ভব। তো এই কারণেই এটা এখন বর্তমানে মানুষ চিন্তা করছে যে এটাও এক ধরনের প্রলোভন দেখিয়ে মানুষের টাকাকে ডিপোজিট নেওয়াটাই তাদের উদ্দেশ্য, এটা আমি মনে করি। আমরা কিন্তু এখনো পর্যন্ত মনে করার মধ্যে আছি মিস্টার নাসির, এবং আমরা এখনো পর্যন্ত ধারণা প্রসূত কথা বলছি। আপনি যেটা বললেন একটা বিজনেস মডেল বা বিজনেস দাঁড় করাতে হলে তো স্বাভাবিকভাবে নিজের পকেট থেকে, এত বড় একটা কোম্পানি তারা যদি 500 কোটি টাকা তাদের পকেট থেকে তারা এটাকে প্রণোদনা হিসেবে বা তাদের লস হিসেবে নিয়ে তারা বিজনেসটাকে এক্সপান্ড করতে চায়, তাতে সমস্যা কোথায়? এটা তো একটা স্ট্র্যাটেজি। কারণ হলো এই স্ট্র্যাটেজির কারণে কিন্তু এখন ঘরে ঘরে ইভ্যালিকে চেনে, ই কমার্সটাকে চেনে। তো দিস ইজ দ্য সাকসেস অফ দিস স্ট্র্যাটেজি। এটা কি হতে পারে কিনা? সময় নিতে চাই, তারা বলেছে যে 24-25 সালের মধ্যে তাদেরই দেনা পরিশোধ হয়ে যাবে। তো উই আর হিউম্যান, আমরা মানুষরা যদি এই টাইম পর্যন্ত অপেক্ষা না করি তাহলে অসম্ভব কিন্তু ইভাবের পক্ষে এই জায়গা থেকে পরিত্রাণ কাটিয়ে ওঠাটা, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে মানুষ তো অপেক্ষা করতে চাচ্ছে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা বড় অংশটাই কি অপেক্ষা করতে চাচ্ছে না, নাকি বড় অংশটা অপেক্ষা করতে চাচ্ছে? কোন অংশটুকুকে আপনি মনে করেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন? আচ্ছা, এখানে দেখেন ইভালির সাথে যারা মনে করেন যে ইভালি কিন্তু অনেকে নিয়েছিল, কেমন ডিসকাউন্টে প্রোডাক্টটাকে নিয়ে আসে, আবার আমি আমার কোনো ভাইয়ের কাছে বিক্রি করতেছি 10,000 টাকা ইনস্ট্যান্ট, তাদের কাছে কিন্তু ইভালির এই বিজনেস মডেল কিন্তু খুব পছন্দের। কিন্তু যারা দেখছেন ভুক্তভোগী, যারা প্রোডাক্টটা ঠিকমতো পাচ্ছে, তারা কিন্তু এখানে মনে করেন যে এটাকে পছন্দ করে না। এখন আমি এটা সবাইকে আপনি যদি চেক করেন যে অধিকাংশ বেশিরভাগ মানুষের সংখ্যাটা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট করতে চায়। যে টাইম চলে গিয়েছে সেই টাইমটা আসলে তাদের এক্সটেন্ডেড ডেটের অনেক বেশি। আপনি অনেক নিউজ দেখেন এবং দেখেন কাস্টমারের কথাবার্তা শুনে দেখেন, যদি কাস্টমারকে তারা বোঝাতে সক্ষম হয়, আমি বলি যদি কাস্টমারদেরকে তারা বোঝাতে সক্ষম হয় এবং এরকম একটা প্রতিশ্রুতি দিতে পারে
হ্যাঁ লিখিত ভাবে, তাহলে আই থিঙ্ক তারা ব্যবসা কন্টিনিউ করতে পারে, আমাদের এখানে কোনো মতামত নাই। বাট আমি তারা তো প্রতিশ্রুতি দিচ্ছে, তারা প্রত্যেকটা প্রতিশ্রুতির একদম রেগুলারলি আনসার করছে, সরকারের সাথে সর্বোচ্চ যোগাযোগ করছে এবং সরকারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। তারা ভেগে যাবে বা ভেগে যাওয়ার মতো ওরকম যে মানে পুঁজি নিয়ে চলে যাওয়া, এর আগে যেটা তারেক রহমান বললেন, এরকম কোনো নির্দিষ্ট অভিযোগকে আপনারা প্রমাণিত সত্য হিসেবে তুলে ধরতে পারছেন না এখন পর্যন্ত। আমি সেটাই চাচ্ছিলাম যে প্রমাণিত সত্য হিসেবে যেটা মানুষেরকে বোঝানো সম্ভব হয় বা মানুষ সেটা বিশ্বাস করবে, এই জাতীয় দৃশ্যমান কিছু প্রমাণ চাচ্ছিলাম, সেটা আমি পাচ্ছি না এখন পর্যন্ত। আপনার কাছে সেকেন্ড রানে যদি থাকে অবশ্যই আপনি সেটা বলবেন। রাশেদ খান, আপনার কাছে আসছি। আপনি পূর্বের আলোচকদের আলোচনার ভিত্তিতে আপনার মন্তব্য জানতে চাচ্ছি, পাশাপাশি আপনি সরাসরি ছাত্র রাজনীতি করেন এবং লাখো লাখো ছাত্রদের সাথে আপনি কথা বলেন। আপনি কি দেখেন গ্রাউন্ডে আসলে কোনো মানুষকে আসলে অখুশি? আপনি সঠিকভাবে আজকে তথ্য দিবেন না, আমি আপনার কাছ থেকে খুব সঠিক তথ্যগুলি আশা করি। ধন্যবাদ সাগর ভাই আজকে প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য। যদিও আসলে প্রোগ্রামের গেস্ট হিসেবে আমি ছিলাম না, তো অনেকে আমার নামটি কমেন্ট করেছে, যে কারণে আপনি আমাকে ইনভাইট করছেন। তো বিষয়টি হচ্ছে যে আমি ছাত্র রাজনীতি করলেও আমি কিন্তু বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি সম্পর্কে আপনার নিশ্চয় ধারণা আছে। আমি বিজনেসের উপর পড়াশোনা করেছি, যে কারণে এই বিষয়ে আমার একটি নলেজ আছে। তো আমার কাছে আসলে যে ধারণা সেটি হচ্ছে যে যে কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে তারা কিন্তু বিজনেসটা শুরু করেছে, এবং এই কোম্পানিগুলোকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে ই কমার্সের নামটা মানুষের মুখে মুখে চলে গিয়েছে। এর আগে দেখেন যে ই কমার্স বলতে কি সেটা কিন্তু মানুষ বুঝতো না, কিন্তু এখন এই কোম্পানিগুলোকে কেন্দ্র করে কিন্তু সবাই এখন বুঝে যে ই কমার্স এই জিনিস। এটা একটা পজিটিভ সাইড। এখন একটা কোম্পানি যখন আপনার রান করে, সেই কোম্পানির কিন্তু স্টার্ট আপ কস্ট আছে। যেমন আপনার মার্কেটিং এর জন্য, যেটা নাসিব ভাই বললেন, মার্কেটিং এর জন্য খরচ, আপনার অফিস, আপনার আইটি, বিভিন্ন সেক্টরে আপনার কিন্তু খরচ আছে। ইভালি সহ যে কোম্পানিগুলো অভিযুক্ত, তারা কিন্তু নতুন শুরু করেছে। সুতরাং আপনি এখনই যদি তাদের থামিয়ে দেন, তাহলে আপনি শেষটা দেখতে পারবেন না যে এই কোম্পানিগুলো কি করতে চাই। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থাপনা, সেটি আমার কাছে খুবই পজিটিভ লেগেছে, যে সরকার আসলে তাদের সুযোগ দিতে চাচ্ছে। কিন্তু আমাদের দেশে কিছু হুজুগে মানুষ আছে, তারা আসলে এই কোম্পানিগুলোর বন্ধ করে দেওয়ার এক ব্যাপারে আসলে মতামত প্রকাশ করছে। এই জায়গায় আসলে অনেক বিষয়গুলো আপনাকে ভাবতে হবে, যে কারা এই কাজগুলো করছে, কারা এই কোম্পানিগুলোকে বন্ধ করে দিতে চাচ্ছে। একটা কোম্পানি গড়ে তুলতে আপনাকে অনেক পরিশ্রম করা লাগে। আপনি যেমন আপনার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করেন, একটা কোম্পানিকে ঠিক একইভাবে রাশেদ খান, প্রশ্নটা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে আপনি গড়ে তোলেন, সময় নেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের টাকা দিয়ে কেন? আমি শেষ করব আমার বক্তব্য, যদি শেষ করতেন তাহলে ক্লিয়ার ধারণা। কারণ আমি 5 মিনিটের মধ্যে আপনাকে আপনার সাথে আমি কথা বলে আপনার থেকে কিছু উত্তর নিতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই। তো এখন এই যে বিভিন্ন কস্ট আছে, এই কস্ট গুলো কিন্তু আপনার শুরুর দিকে বেশি হয়। এখন ইভালি সহ যে কোম্পানিগুলো অভিযুক্ত, তাদেরও দোষ ত্রুটি রয়েছে। তো এর পিছনে কিন্তু আপনি বাংলাদেশ সরকারের যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু দায় এড়াতে পারে না, কারণ নির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না যে নীতিমালার আলোকে আপনার এই কোম্পানিগুলো বিজনেস করবে। যে কারণে এই কোম্পানিগুলো যে যার মতো করে পলিসি মেকিং করে তারা বিজনেস করেছে কাস্টমার আকৃষ্ট করার জন্য। যে আপনার বেশি পরিমাণ তারা ডিসকাউন্ট দিয়েছে, এটা একটা তাদের ভুল ছিল। বাট এই ভুলটা হওয়ার পিছনেও কিন্তু নীতিমালা না থাকার যে বিষয়, সেটি কিন্তু একটি কারণ বা দায়ী। এই কোম্পানিগুলোর এখন আরেকজনের আপনি এখানে খুব একটা সেন্সিটিভ ব্যাপার দেখেন। কথা আমি যদি স্যামসাং এর কথা বলি, স্যামসাং এর ফ্রিজ, স্যামসাং ওয়ালারা যারা তৈরি করেছে তারা কিন্তু 100 টাকা বিক্রি করছে। আপনি তাদের ওইটাকে এনে স্যামসাং এর সাথে স্যামসাংকে কি মুখোমুখি বসাচ্ছেন না, যে আপনি আপনার এখানে এনে স্যামসাং এর জিনিসটাকে আপনি 50 টাকায় বিক্রি করছেন? তাতে এই যে যারা দোকানে বিক্রি করছে তারা একটা হুমকির মুখে পড়ছে, স্যামসাং নিজেরাও জানে না, তারা বলছে আমরা তো 100 টাকা দিয়ে বিক্রি করেছি। এই যে একটা অসঙ্গতি, এটা কি তৈরি হচ্ছে না এখানে? হ্যাঁ অবশ্যই অসঙ্গতি। আপনি ইভালি বা যে কোম্পানিগুলো অভিযুক্ত, তারা তো আপনার তাদের যে ব্যবসায়িক নীতিমালা বা নৈতিকতা থাকা দরকার, সেই জায়গা থেকে বিচ্যুত হয়েছে বলে আজকে আপনার সমালোচনা আলোচনা হচ্ছে। অন্যথায় তো আজকে টকশোরও প্রয়োজন ছিল না। অবশ্যই কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে তারা যেভাবে আসলে আপনার বিনিয়োগ করার কথা ছিল বা যেভাবে আপনার পণ্য দেওয়ার কথা ছিল, সেই বিষয়ে অনেক অভিযোগ আছে। কিন্তু আবার কাস্টমারও স্যাটিসফ্যাকশন এখানে রয়েছে। আপনি নির্দিষ্ট করে দেখাতে পারবেন না যে কতজন কাস্টমার এখানে অভিযোগ করছে। কাস্টমাররা যেহেতু কম মূল্যে পণ্য পাচ্ছে, যে কারণে তাদের একটা স্যাটিসফ্যাকশন আপনি সব জায়গায় দেখবেন। বিশেষ করে আপনি যখন ইবালির বিরুদ্ধে বা অন্যান্য এই যে অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে আপনি কথা বলছেন, তারা কাস্টমাররা একটা কথা বলছে যে আমরা তো অভিযোগ করছি না, আপনারা কেন অভিযোগ করছেন? এবং যারা অভিযোগ করছে তাদের অধিকাংশই কিন্তু এই কোম্পানিগুলোর কাছ থেকে পণ্য কেনেনি, যে কারণে তাদের সুবিধাগুলো কিন্তু অনেকে বুঝতে পারছে না। আমি একটু অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে দেখেন যে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে যে অভিযোগ আসছে, তাদের মূলধনের
পরিমাণে মূলধনের চেয়ে তাদের ঋণের পরিমাণ বা ঘাটতির পরিমাণটা বেশি এবং নির্দিষ্ট সময়টা তারা ডেলিভারি দিতে পারে না। এখন আপনার এই কোম্পানিগুলোর কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, সুতরাং তারা যদি এখন আপনার বিনিয়োগকারী আপনার ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু সহজেই যে সমস্যা এটা তারা উতরাতে পারবে। এবং আরেকটি ব্যাপার দেখেন যে এই কোম্পানিগুলো 30% ডিসকাউন্ট দিত, এখন যদি তারা ডিসকাউন্টের পরিমাণ ধাপে ধাপে কমিয়ে দেয়, একবারে কমিয়ে দিলে কিন্তু হবে না, তারা 25%, 20%, 15%। আমি আপনার কাছ থেকে তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে অ্যাডভাইস চাচ্ছি না, এটা আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে দিবেন, কিন্তু আমার কথা হলো যে বর্তমান যে সংকটটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে ইভ্যালির প্রতি যে মানুষের আস্থা সেটা কি নষ্ট হয়েছে কিনা। এবং আমি যদি বলি যে আপনি যেটা বলেছেন যে তারা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পলিসি অবলম্বন করেছে, এই দৃষ্টি থেকে তারা যদি বা এই পলিসি যদি তারা সরে যায় তখন মানুষের দৃষ্টি তো ঘুরে যাবে, আর বাকি যাদের টাকাগুলো পেন্ডিং রয়েছে টাকা কোথা থেকে আসবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি যেটি বলছিলাম যে এভাবে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় বিজনেসটা রান করার জন্য বা বিজনেসটা কন্টিনিউ রাখার জন্য, তাহলে কিন্তু ডিসকাউন্টের পরিমাণ কমিয়ে দিলে বা সেখানে কিন্তু আপনার ছোট ছোট অনেক বিজনেসম্যান কিন্তু আপনার এই তাদের বিজনেসের সাথে যুক্ত, তাদের কাছ থেকে একটা কমিশন কিন্তু তারা পাবে। আস্তে আস্তে এই মানে যে সমস্যাটা হয়েছে বা যে লসটা হয়েছে সেটা কিন্তু মেকআপের সুযোগ আসে, বাট সেই সুযোগটি তাদেরকে দিতে হবে। এখন আপনি যে বললেন যে অভিযোগের কথা, আসলে বা কাস্টমারদের টাকা নিয়ে বিজনেস করার কথা বা আপনার অনাস্থা তৈরি হয়েছে, অনাস্থা অবশ্যই তৈরি হয়েছে। এই কোম্পানিগুলোর যে একদম ফেরেস্তা এরকম না, তাদেরও যথেষ্ট পরিমাণ দোষ ত্রুটি রয়েছে এবং তাদের সব থেকে বড় সমস্যা, তাদের যখন একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে তারা চাইলে কিন্তু বিনিয়োগকারী আপনার তারা নিতে পারতো, কিন্তু আমি যেটি শুনলাম যে কোম্পানিগুলো অধিকাংশ যেটি করেছে তাদের আত্মীয় স্বজনকেই আপনার বিভিন্ন শেয়ারে বসিয়েছে, বাইরে থেকে ইনভেস্টর তারা নেয়নি। এটি একটি বড় সমস্যা এই কোম্পানিগুলো। তারপরেও যেহেতু হাজার হাজার গ্রাহক রয়েছে এবং আপনি কয়েকটা সমস্যা উত্তরণ করে সাধারণ মানুষ যারা অভিযোগ করছে তারা কি তাদের অর্থ ফিরে পাবে, এবং তারা কি এই এখন এই সকল সমস্যা নিয়ে সংকট নিয়ে কি এই ভ্যালি সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো সুযোগ রয়েছে? সাগর ভাই, আমি বক্তব্য শেষ করি। হ্যাঁ, তাহলে ক্লিয়ার একটা বক্তব্য। আমি 5 মিনিটের অধিক হয়ে গেছে, আমি আপনাকে আজকেরটা কিন্তু কমপ্লিটলি পলিটিক্যাল শো না। আর রাশিদ ভাই আপনাকে আমি যারা পলিটিক্যাল, হ্যাঁ ভাই এটা শেষ করে দিব। এখন দেখেন যে কাস্টমারদের অবশ্যই অনাস্থা তৈরি হয়েছে এবং হাজার হাজার গ্রাহক রয়েছে। আপনি যদি এখন এই কোম্পানিগুলো বন্ধ করে দেন বা তাদেরকে খুব বেশি আপনার মানে শর্তাবলী দিয়ে দেন, তাহলে যে গ্রাহকরা রয়েছে হাজার হাজার গ্রাহক, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই সরকারকে আপনার এখন সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আসলে গ্রাহকদেরকে সেভ করা যায়, এই কোম্পানিগুলোর কাছ থেকে কিভাবে গ্রাহকদের যে টাকাটা রয়েছে সেটি বের করে দেওয়া যায়, সে পর্যন্ত সরকারকে অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইভালির যে আপনার রাসেল সাহেব রয়েছেন এবং তার সহধর্মিনী, তাদেরকে কিন্তু আপনার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে কিন্তু তলব করেছে এবং তাদের কাছে জিজ্ঞেস করবে যে তারা কিভাবে এই যে আপনার গ্রাহকের টাকাগুলো পরিশোধ করবে বা যে এত ডিসকাউন্টে তারা পণ্য দিল, এই টাকাগুলো তারা কি কাজে ব্যবহার করেছে। এই যে জবাবদিহিতা কিন্তু আগে নেওয়া দরকার ছিল, যেহেতু ইভালি কিন্তু মার্কেটিং আজকে করছে না। দেখেন যে তারা কিন্তু ক্রিকেটারদের পর্যন্ত স্পন্সর করেছে, তারা এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে স্পন্সর করে না। বাংলাদেশে যে ট্রাফিক বক্স গুলো দেখেন আমাদের বা পুলিশ বক্স, সেখানেও কিন্তু আপনার তারা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করেছে। সুতরাং সরকারের উচিত ছিল যে একটি কোম্পানি এত আলোড়ন সৃষ্টি করলো, এত মার্কেটিং করছে, এই কোম্পানির ফান্ডিং এর উৎস কোথায়? ইভালি সহ যে কোম্পানিগুলো অভিযুক্ত তারা যেটি করেছে। আসলে রাশিদ খান, আমরা ব্যবসা করতে এসে আমাদের দেশে আমরা তো আসলে অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর দেশ। আপনার যদি আমরা প্রযুক্তির দিক দিয়ে বলি, তো সেখানে অনেক পলিসি আসে নতুন নতুন, আসলে এগুলি স্টাডি করতে সময় লাগে। আর দ্বিতীয়ত হলো অনেকেই বলছেন যে আমরা এখানে কেন স্পেশালিস্ট কাউকে আনিনি। সরকার নিজেও এই ই কমার্স এবং বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্পেশালিস্ট খুঁজে পাচ্ছে না। আমরা কোত্থেকে পাবো? এখানে যারা আছেন তারা অবশ্যই এই ই কমার্স বিজনেস সম্পর্কে সরাসরি তারা গান রাখেন, যতটুকু সাধারণ মানুষের পারসেপশন বা সাধারণ মানুষের জায়গা থেকে যতটুকু প্রশ্ন আসার মতো, এই তাদের মধ্যেই আমাদের মধ্যে এই প্রশ্নগুলি আসে, আমাদেরকেই এই সমাধান খুঁজে বের করতে হবে। স্পেশালিস্ট বলতে আমরা জি 30 সেকেন্ডে প্লিজ। হ্যাঁ জি, আমি যেটি বলছিলাম যে এখন কিন্তু যতটা না এই কোম্পানিগুলোকে আপনাকে রক্ষা করতে হবে, তার থেকে বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে যারা গ্রাহক রয়েছে তাদেরকে কিন্তু সেভ করতে হবে। কারণ অসংখ্য ছোট ছোট ব্যবসায়ী এবং অসংখ্য কাস্টমার এই কোম্পানির সাথে কিন্তু রিলেটেড এবং তাদের দেনা পাওনা রয়েছে। সেই টাকাগুলো যদি এই গ্রাহকরা না পায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যতদিন না পর্যন্ত গ্রাহকরা টাকাগুলো ফেরত পাচ্ছে বা ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের টাকাগুলো তারা ফেরত পাচ্ছে, ততদিন পর্যন্ত অন্তত এই কোম্পানিকে জবাবদিহিতার আওতায় রেখে সরকারের কড়া নজরদারিতে রেখে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এটি আমার মূল বক্তব্য। ধন্যবাদ।
জি, এমডি রাকিবুল ইসলাম, আপনি একই বিজনেস করছেন, আপনি আপনার ভিন্ন পলিসি নিয়ে হয়তো আপনার বিজনেস করছেন। ই ভ্যালি যা করছে আপনিও হয়তো, আমি যতদূর জানি আপনিও একই বিজনেস করছেন। বর্তমান যে প্রশ্নগুলি উঠছে মানুষের, সাধারণ মানুষদের একটা অংশ থেকে, যে ই ভ্যালির প্রতারণা বলেন, বা ই ভ্যালি ভেঙে যাবে, অর্থ নিয়ে ভেঙে যাবে, বা ই ভ্যালির তথা ই কমার্স নিয়ে প্রশ্ন উঠেছে, আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখেন ব্যাপারগুলিকে এবং এগুলির সমাধানের? থ্যাংক ইউ ভেরি মাচ সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফেস দ্য পিপলকে এত বড় প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। হাজার হাজার দর্শক কিন্তু একটা স্পেসিফিক মেসেজ নেওয়ার জন্য মনোযোগ সহকারে আজকের প্রোগ্রাম দেখছে। কমিউনিটিকে একটা স্পেসিফিক সলিউশন রিলেটেড মেসেজ দাও আমাদের এই প্রোগ্রামের কিন্তু নৈতিক দায়িত্ব। ধারণা থেকে কথা বললে কমিউনিটি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং তারা কিন্তু মেসেজ না নিয়েই কিন্তু কি প্রোগ্রামটা শেষ করবে। এর জন্য আমি বলবো আমাকে 5 মিনিট কথা বলার সুযোগ দিয়েছেন। আমার বিশ্বাস 5 মিনিট আমি টু দ্য পয়েন্টে কথা বলতে পারলে কমিউনিটিকে আমি একটা মেসেজ দিতে পারবো। আজকের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছে, উইথ ডিউ রেসপেক্ট টু অল, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সব সেলিব্রিটি, আমি সবচেয়ে আননোন পার্সন, বাকি সবাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফেস, সবাইকে চিনে। তো ধন্যবাদ আপনাদেরকে, একই প্ল্যাটফর্মে আপনারা এসেছেন, কথা বলার সুযোগ পেয়েছে এর জন্য। আমার শুধুমাত্র ক্যারিয়ারটাই মার্কেটিংয়ে না, আমার পড়াশোনাও মার্কেটিংয়ে। লাস্ট 12 ইয়ার্স ধরে আমি এই বিষয়ে পড়াশোনা করছি। আমি 2টা MBA করেছি এবং 3 নাম্বার MBA আমার রানিং মার্কেটিংয়ে, এবং ইউকের একটা ইউনিভার্সিটিতে আমি PhD করার জন্য আমি আমার পেপারও সাবমিট করেছি, সেটাও মার্কেটিংয়ে। সো আমার বিশ্বাস আমি একটা সলিউশন রিলেটেড একটা তথ্য দিতে পারবো। আসলে শুধু ইভেলি যে প্রসেসে ব্যবসা করছে এটাই শুধু কিন্তু ই কমার্স না। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একের অধিক ব্যক্তির সাথে থ্রু ইন্টারনেট ইউজ করে, থ্রু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি কোনো ভ্যালু এক্সচেঞ্জ হয়ে থাকে, এটাকে আমরা ইলেকট্রনিক কমার্স বলি। এটা যদি হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর মাধ্যমে হয়ে থাকে, এটা যদি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে হয়ে থাকে, এটা যদি ইমো চ্যাটিং এর মাধ্যমে হয়ে থাকে, এটা যদি ফেসবুক গ্রুপ করে হয়, এটা ফেসবুক পেজ করে হয়, এটা ওয়েবসাইট করে হয়, বা ইভেলের মতো অফার দিয়ে হোক, হোয়াট এভার দ্য পলিসি, অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে বিজনেস কর্মকাণ্ড সংগঠিত হয় তাকে কিন্তু ই কমার্স বলে। সেভারাল টাইম আছে ওয়ার্ল্ড ওয়াইড, যদি আমরা ডাটাটা নেই, বিজনেস টু বিজনেস সফি করতেছে, বিজনেস টু কাস্টমার অ্যামাজন করতেছে, কাস্টমার টু কাস্টমার ইবে করতেছে। এর মানে ডিফারেন্ট ওয়েতে কিন্তু ডিফারেন্ট পারসন কিন্তু ই কমার্সটা করছে। 2014 সালে আপনার টোটাল ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমে ই কমার্স ইন্ডাস্ট্রির প্রভাব ছিল $1.3 ট্রিলিয়ন, যেটা 2021 এসে $4.9 ট্রিলিয়ন হয়েছে। 265% কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2009 বাংলাদেশ ই কমার্সের যাত্রা শুরু হয়। 700 থেকে 800 ই কমার্স ওয়েবসাইট আছে, সবাই কেবের মেম্বার না, চেষ্টা করছে সবাই মেম্বারশিপ নেওয়ার। আমার একটা প্রতিষ্ঠান আছে ই কমার্স প্রতিষ্ঠান, আমরা এই কেবের মেম্বারভুক্ত। সো এবং 1000-এর বেশি জনপ্রিয় ফেসবুক পেজ এবং গ্রুপ আছে যারা ই কমার্সের সাথে বাংলাদেশে জড়িত। আমরা পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া থেকে অনেক কিছু ফলো করি, তাদের ফ্যাশন ফলো করি, তাদের কালচার ফলো করি, তাদের আমরা সিরিয়ালগুলো ফলো করি, কিন্তু আনফরচুনেটলি তাদের যে বিজনেস মডেলগুলোকে তারা ব্যবহার করে তাদের ইকোনমিকে ডেভেলপ করছে, আমরা আনফরচুনেটলি অনেক সময় ওগুলো ফলো করি না। আমাদের মানে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আমরা ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো জনপ্রিয় কমার্স সাইট যারা এশিয়ার জায়ান্ট প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কাজ করছে, আনফরচুনেটলি কিন্তু আমরা এই বিষয়গুলো ফলো করি না। বাংলাদেশের টোটাল নিডস এন্ড ডিমান্ডস ফুলফিল করতে যেই বেচা কিনাটা টোটাল বাংলাদেশ ইকোনমিক সিস্টেমে হয়, সেটার পরিমাণ হচ্ছে 1,33,571 কোটি টাকা। এই সমগ্র লেনদেনের মধ্যে 2020 অর্থ বছরে ই কমার্সের লেনদেন হয়েছিল 900 কোটি টাকা, যেটা অ্যালেক্সা ধারণা করেছে 2021 এসে 7,000 কোটি টাকা হবে। এখানে হচ্ছে ফ্যাক্ট, 265% বাড়লো ওয়ার্ল্ড ইকোনমিতে, বাট 780% বাড়ার সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশের ইকোনমিতে। এর মানে 2020-এ যেটা হয়েছে 900 কোটি, 2021-এ সেটা ধারণা করতেছে 7,000 কোটি টাকা হবে। এই যে আনলিমিটেড গ্রোথটা, এটা কিন্তু একটা কি প্রবলেম। এত বড় হঠাৎ করে এত বড় গ্রোথটা কেন হচ্ছে, এটাকে মেজার করাই কিন্তু নীতি নির্ধারকদের কাজ, এটাকে মেজার করাই কিন্তু হচ্ছে গিয়ে যারা নিয়ম কানুন দেখছে তাদের কাজ। দেখেন, ইন্ডাস্ট্রি কখনো খারাপ হয় না, ইন্ডাস্ট্রি কখনো কারোর জন্য ক্ষতিকারক হয় না। একটা ইন্ডাস্ট্রি অনেক কাঠখড় পরিয়ে, অনেক বাধা অতিক্রম করে, অনেক কিছু করে একটা ইন্ডাস্ট্রি কিন্তু ওয়ার্ল্ডে দাঁড়ায়। এবং একটা ইন্ডাস্ট্রি পৃথিবীর একটা দেশে দাঁড়ালে কিন্তু কপি পেস্ট হয়ে আরেকটা দেশে আসে। দেখবেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একই সুতোয় গাথা, কেউ বানাইতেছিল মাথা নষ্ট ছবি, কেউ বানাচ্ছে একা 100, আবার অনবদ্য সৃষ্টি মনপুরা কিন্তু কে তৈরি করতেছে, যার ইনপুটটা ভিন্ন, প্রসেসটা ভিন্ন, তার আউটপুটটা কিন্তু ভালো বেরোচ্ছে। লাইক দ্যাট আপনাকে মাথায় রাখতে হবে, শর্টকাট কোনো ফর্মুলা নাই। যে প্রতিষ্ঠানগুলা ওভারনাইট সাকসেস হতে যাবে, ওভারনাইট মানে ডলার বা টাকা ইনকাম করতে চাবে, তারা কিন্তু ধসে পড়বে। যারা পিন পিভিসি বিক্রি করতে চাবে, যারা মেম্বার কার্ড বিক্রি করতে যাবে, যারা লয়্যালটি কার্ড বিক্রি করতে যাবে, যারা ইনভেস্টমেন্ট প্ল্যানে যাবে, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে যদি মাননীয় সরকার প্রধান তার সেল গঠন করে যদি একটি কোম্পানি থেকে বের করতে পারে,
যদি পণ্য হয় নিত্য ব্যবহার্য পণ্য, পণ্যের ওইগুলো কি আপনি কি মানে বুঝাচ্ছেন যে এই কারণেই ইভালির এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? না 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 না, আমাকে 2 মিনিট দিলে আলোচনা শেষ হয়ে যাবে, এরপর আপনি নেক্সট গেস্টে যেতে পারবেন। আমি ইভালি সম্পর্কে আর ই-কমার্স সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্পেসিফিক। হ্যাঁ, তাহলে মাননীয় সরকার, কারণ ওটা আপনার হয়তো ব্যক্তিগত স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু ইভালি সম্পর্কে যে এগুলি আছে সেগুলি কি সঠিক কিনা? ইভেলি সম্পূর্ণ একটি নতুন পলিসির একটা নতুন কোম্পানি, এই কোম্পানিটাকে সময় দেওয়া দরকার। এটা আপনাকে বুঝতে হবে ইভেলি বিজনেসটা কোন প্ল্যানে করছে, এই প্ল্যানের মডেলটা আপনাকে বুঝতে হবে। ইভেলি 40% ডিসকাউন্ট কিভাবে দেয় এই ম্যাজিকটা অনেকে জানা নাই। এই ম্যাজিকটা না জেনে কিন্তু অনেকে কি করে, ঢালাও মন্তব্য করে, ধারণা থেকে মন্তব্য করে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে ক্ষতি করে। একটু লক্ষ্য করে দেখেন, 40% ডিসকাউন্ট দেওয়াই যায়। আমিও যদি একটা বিজনেসে আসি, আপনাকে আমি যে কোনো একটা প্রোডাক্ট থেকে 40% ডিসকাউন্ট বের করে দিতে পারবো যদি আপনি আমাকে 3 মাস আগে পেমেন্ট দেন, এবং এই পেমেন্ট যদি আমি কমিটমেন্ট অনুযায়ী ইনভেস্টমেন্ট করি, ডেফিনেটলি 40% বিনিয়োগ বের হবে। পৃথিবীতে এমন কোনো পণ্য নাই যে পণ্যর মার্কেট রিটেল প্রাইস হচ্ছে 100 টাকা, ওই পণ্যটা উৎপাদনকারী 50 টাকার বেশি পায়। সবসময় যে কোনো একটা উৎপাদনকারী 100% প্রাইসের থেকে 40 থেকে 45% পায়, অনেক ক্ষেত্রে কমও পায়। 70 টাকা লাক্স সাবানটা বানাতে 20 টাকা 25 টাকা বেশি লাগে না। তাহলে এর মানে কি, এই মার্কেটিং চেইনে কিন্তু সবচেয়ে বেশি টাকাটা যায়। ফ্যাক্টটা কিন্তু এখানে, উৎপাদনের টাকা যায় না। ওখানে আবার ওদিকে আপনি যে প্রোডিউসারের কথা বলছেন তাদেরও তো আবার অভিযোগ আছে যে তারা টাকা নিয়েছে পুরো টাকাই, ওটা প্রোডিউসার না, ওটা ভেন্ডর। টাকাও এখনো ফেরত পায়নি যে টাকা। সাগর ভাই, ওটা প্রোডিউসার না, ওটা আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। হ্যাঁ, ওটা হচ্ছে ভেন্ডর, প্রোডিউসার না। আপনি একটা বাইক দিয়ে আপনি প্রোডিউসারের উদাহরণ দিয়েছেন না, আপনি প্রোডিউসারের উদাহরণ দিয়েছেন। এখন প্রোডিউসারদের সাথে যে বিজনেস হচ্ছে এটার উপর প্রমাণ কি? আর যদি ভেন্ডার্সদের কথাও বলি, ভেন্ডার্সরা তো টাকা পাচ্ছে না। আপনি যে উদাহরণ দিচ্ছেন প্রোডিউসারের, আর আনছে ইভালি ভেন্ডারদের কাছ থেকে। ভেন্ডরও একটা উইংস, প্রোডিউসার একটা উইংস। সাগর ভাই, ভেন্ডরস একটা উইংস, প্রোডিউসার একটা উইংস। যে কোনো কোম্পানির যদি প্রোডিউসারদের কাছ থেকে কোনো মাল আনে বা প্রোডাক্ট আনে, প্রোডিউসার থেকে আনে, ভেন্ডর থেকে আনে, ইভেলি যত আমি ভেন্ডারসদের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা। যখন একটা কোম্পানি ছোট থাকে তখন তাদের প্রোডিউসার পর্যন্ত যাওয়ার সামর্থ্য হয় না, কারণ তারা ছোট থাকে। যখন কোম্পানিটা জায়ান্ট হয়ে যায় তখন কিন্তু প্রোডিউসাররাই তাদের কাছে আসবে যে কোনো প্রমোশন ছাড়া তুমি আমার ফ্যাক্টরি থেকে সরাসরি তোমার গোডাউনে মাল এনে কি করো, এটা কাস্টমারের কাছে পৌঁছে দাও। হয়তো ইভিলিকে ওই সময়টা দিলে ইভিলি কিন্তু এটা কভার করতে পারবে, এটা স্থিতির ব্যাপার। ইভিলি কিন্তু প্রসেসটা কি, ইভিলি হচ্ছে প্রথম মার্চ থেকে যে টাকাটা নিয়েছে এটা তার প্রমোশনে ব্যয় করেছে, সে 3 মাসের যে গ্যাপটা পেয়েছে সে সেকেন্ড অর্ডারের টাকা নিয়ে ফার্স্ট অর্ডারের ডেলিভারিটা দিয়েছে। সো এটা কিন্তু অনেক প্রতিষ্ঠানই করে। আপনি আলোচনার সাথে বলা যায়, আজকে যদি যে কোনো একটা ব্যাংকে গিয়ে যদি সমস্ত গ্রাহকরা এট এ টাইম একদিনে তাদের ডিপোজিটের টাকাটা ফেরত চায়, তাদের অ্যাকাউন্টের টাকাটা ফেরত চায়, একটা ব্যাংক কিন্তু সাথে সাথে টাকাটা দিতে পারবে না, কারণ ব্যাংক কিন্তু ধার করা অর্থের ধারক, একজন থেকে নেয় আরেকজনের কাছে দেয়। তো বিষয় হচ্ছে যদি প্রোডাক্ট ঠিক থাকে, যদি প্রোডাক্টের প্রাইস ঠিক থাকে, কোয়ালিটি ঠিক থাকে, এবং টু দা পয়েন্টে যদি ডেলিভারি দিতে পারে, যে আমি আপনাকে 3 মাস বলেছি 3 মাসই, 3.5 মাস বলেছি 3.5 মাসই, যদি ইভেলির পেজে একটা গ্রাহকও না খুঁজে পান যে প্রোডাক্টের ডেলিভারি চালান দিয়ে দিচ্ছে না, তাহলে কিন্তু ইভেলির প্রবলেম কিন্তু ইভেলি কভার করে ফেলতো। প্রবলেম হয়েছে মানে 100 জনের মধ্যে 5 জন যদি বলে যে ডিউ টাইমে পায় নাই, সেটাকে আপনি সমস্যা হিসেবে দেখতে চাচ্ছেন না? সমস্যা, সেটাও সমস্যা। আমি 5 জনের কথা, আমি 5 জনের উদ্বেগটাকে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। একজনও থাকতে পারবে না, আমি প্রয়োজনে তার থেকে 1 মাস সময় বাড়ায় নেব, 3 মাসের জায়গায় 5 মাস নেব। 5 মাস যদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ সে কনভিন্স হয়ে যদি আমার থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিস পারচেজ করে, আমি তাকে ডিউ টাইমের একদিন আগে দিয়ে দেবো, তাহলে কিন্তু এই ক্রাইসিস কিন্তু তৈরি হয় না। বাট এই যে টাকা পয়সার যে হিসাবটা আসছে, ইভেলি পারবে কিনা, একটা বড় প্রতিষ্ঠান 4,000 কোটি টাকার ট্রানজাকশন করলে 10% প্রফিট দাঁড় করালে কিন্তু 400 কোটি টাকা সে কি করে ডিফিসিট কিন্তু সে কভার করতে পারবে। এটা যারা বিজনেস মডেল অপারেশন করে, যারা বিজনেস জায়ান্ট, যারা বিজনেস স্ট্র্যাটেজি বুঝে, তাকে অপারেশন কিন্তু তাকে ডিসিপ্লিনের মধ্যে এনে যদি ফোকাস করা হয়, ডেফিনেটলি কিন্তু কি এটা কভার করা পসিবল। আর আমি বলছি, আমি এই কারণে একটু সমাধানের দিকে যাব, সমাধানের দিকে যেতে চাই। জনাব আসিফ আহনাফ, আপনার কাছে আসছি আবারও। আপনি দয়া করে বলবেন যে এই যে মানুষের ধারণা টাকা নিয়ে চলে যাবে, এবং এই পেন্ডিং এর স্ট্র্যাটেজির কথা অনেক আলোচনা এতক্ষণ শুনলেন, এতে করে টাকা নিয়ে যদি চলে যায় বা টাকা যদি দিতে না পারে, কালকে যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আপনাদের যে এই তত্ত্বাবধায়ক যে সংগঠনটা রয়েছেন তাদের ভূমিকাটা কি হবে এবং আপনাদের দায় কতটুকু? ধন্যবাদ। আমি মনে হয় খুব স্ট্রেট পয়েন্টে 2-3টা কথা বলি, জিনিসটা যাতে একটা সামাপে আসে। 1 নাম্বার হচ্ছে, যখন আমি বলছিলাম যে যখন কোনো একটা নতুন মডেল আসে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করা, বা যে ওই বিজনেস থেকে ডেপথের বাইরে পুরো জিনিসটাকে আসলে একটা সুন্দর পলিসি বা একটা কাঠামোতে আনা ইম্পর্টেন্ট হয়। আমরা যদি
বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রির কথা ধরি, এই যে গ্লোবালি যে বাংলাদেশকে একটা আইকন বলা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিং, এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন এই জিনিসটার সাথে ব্যাংকে অ্যাফিলিয়েট করেছিল। আমাদের অনেক টেলকো কোম্পানিগুলো কিন্তু সরাসরি মোবাইল ব্যাংকিং চেয়েছিল, কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া হয়নি। এটি কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা নির্দেশিকা। সো ই কমার্স সেক্টরের জন্য ইকেপ সবার আগ থেকে যখন চেষ্টা করেছে, অ্যাজ ইকেপ হচ্ছে কি ট্রেড বডি বা একটা বাণিজ্য সংগঠন, যেখানে সকল ইকেপের কোম্পানিগুলো বা সকল ই কমার্স কোম্পানি এর মেম্বার হবে। তো একটা জায়গায় এর মধ্যে কখনোই অস্বীকার করার সুযোগ নেই যে যে কোনো জায়গায় যখন অনেক কিছু থাকে, যেহেতু প্রত্যেকটা ই কমার্স প্রতিষ্ঠানই কোনো না কোনো ভাবে ইকেপের সাথে অ্যাফিলিয়েট হবে, এখানে ভালো থাকবে খারাপও থাকবে। সংগঠন হিসেবে ইকেপের কাজ হচ্ছে ই কমার্স সেক্টরকে ডেভেলপ করা, মানুষের ট্রাস্ট বা বিশ্বাসটাকে ধরে রাখা এবং যে কোনো রকম ডিসপিউটকে আগে অ্যালার্ট করে গভর্নমেন্টকে সেই বিষয়গুলো তাকে জানানো। গত বছর থেকে আসলে যখন ইভেলি বলে এই সাইটগুলো নিয়ে কথা হচ্ছিল, তখনই কিন্তু আপনারা জানেন যে আসিফ ভাই আপনারা কি এই সংগঠনের পক্ষ থেকে কি ই কমার্স সাইটগুলি বা ব্যবসাগুলির পক্ষে কল্যাণে কাজ করছেন নাকি সরকারের কল্যাণে কাজ করছেন, মানে নাকি উভয়ের কল্যাণে? এইখানে পুরোপুরি সংগঠন হিসেবে ইকেবের কাজ হচ্ছে পুরো সেক্টরের বা এই ই কমার্স খাতের উন্নয়ন করার জন্য কাজ করা। সেখানে স্পেসিফিকলি কোনো সাইটের জন্য না, স্পেসিফিকলি গভর্নমেন্টের জন্য না, সেখানে হচ্ছে এমন একটি পলিসি বা এমন একটি সুনির্দিষ্ট আপনাদের অ্যাপ্রুভালটা বেসিস অন হোয়াট? আপনারা যখন দেন একটা অ্যাপ্রুভাল, যে মেম্বার অ্যাপ্রুভাল বা মেম্বারশিপ, অ্যাপ্রুভালটা প্রাইমারি প্রসেস ইজ দ্য ট্রেড লাইসেন্স, যে একজন ই কমার্সের ব্যবসা করছে কিনা, তার যে ডোমেইনে সে ই কমার্স অপারেশনাল আছে কিনা এবং তার গভর্নমেন্ট বা তাদেরকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিনা, কারণ এটাই কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রাইমারি ক্রাইটেরিয়া। এর বেশি কিন্তু তার বিজনেস মডেল অ্যানালাইসিসের কোনো পলিসি এসওপি এগুলি আপনাদের কোনো ম্যাটার না? না, সেটাই আমি আলোচনা আসছে, আমাকে একটু আলোচনাটা করতে দিবেন। তার ভিত্তিতে 2016 সালে ইক্যাব হচ্ছে আইসিডি ডিভিশনের সাথে মিলে আমরা জরুরি ভিত্তিতে ডিজিটাল কমার্স পলিসি প্রণয়নের জন্য গভর্নমেন্টকে তাগিদ দেই এবং নিজেরা সেই জিনিসটা ড্রাফটিং করে দিই, যেটা 2018 সালে হচ্ছে আপনার পলিসি হিসেবে প্রণয়ন করা হয় এবং 2020 সালে সেটা হচ্ছে সংশোধিত পলিসি হিসেবে চূড়ান্ত করা হয়। এবং সেই পলিসিতেই আমরা কিন্তু বলেছিলাম যে ই কমার্সকে সুন্দরভাবে অপারেশনাল রাখার জন্য এবং যে কোনো রকম ডিসপিউট থেকে ই কমার্সকে বাঁচানোর জন্য এর একটি এসওপি বা নির্দেশিকা থাকা প্রয়োজন। এখন আপনি অনেকেই বলতে পারেন যে ইক্যাব কি এই নির্দেশিকাটি দিতে পারে কিনা। যে কোনো জায়গায় রাষ্ট্রে যে কোনো ব্যবসা যদি করতে হয় তার জন্য কিন্তু নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে ট্রেড লাইসেন্স। কোনো সংগঠনের সদস্য নেওয়াটা কিন্তু তার জন্য বাধ্যগত কোনো জায়গা না। সেখানে সংগঠন আসলে কি করতে পারে, সংগঠন হচ্ছে সেক্টরটাকে গুছিয়ে দেওয়ার জন্য সরকারকে আসলে কিছু জায়গায় এই সেক্টরের দাবিগুলো উত্থাপন করে। ঠিক একইভাবে 2020 সাল থেকে কিন্তু আমরা হচ্ছে দাবিগুলো উত্থাপন করছিলাম যে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা এই সেক্টরের জন্য থাকা প্রয়োজন এবং আমরা কিন্তু 2020 সালেই আজকে যে নির্দেশিকাটি মানে হচ্ছে চূড়ান্ত হয়েছে তার খসড়া কিন্তু আমরা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে করে দিয়েছিলাম এবং আমাদের যত মেম্বার আছে সবার থেকে ভেটিং নিয়ে সবাইকে পাঠিয়ে কি কি জায়গা আসে একটা সুনির্দিষ্ট কাঠামো করে তারপরে কিন্তু এই যে বর্তমান 4 জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশিকাটি পরিপালিত হলো বা যে জারি হলো সেটি কিন্তু পুরো জিনিসটিকে প্রণয়নের জন্য আমরা সকল সদস্যের মতামতের ভিত্তিতে সেই জায়গাটা দিই। এখানে কয়েকটি স্বার্থকে আসলে রক্ষা করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রথমত হচ্ছে ক্রেতার স্বার্থ। ক্রেতার স্বার্থ কিভাবে রক্ষা করা হয়েছে, যেখানে হচ্ছে যে অগ্রিম যেসব ই কমার্স পোর্টাল গুলো হচ্ছে পেমেন্ট নিয়ে অনেক ক্ষেত্রে ডিলেড ডেলিভারি করছে, তাদের অর্থে নিরাপত্তাটা কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এখন কেউ যদি অগ্রিম পেও করে সেই টাকাটা কিন্তু ব্যাংকের কাছে হচ্ছে কিন্তু ফ্রিজ হয়ে আছে বা ব্যাংকের কাছে হোল্ড অবস্থা থাকছে, যখন সে ডেলিভারি করছে তখন সে পেয়ে যাচ্ছে। এই নিয়মটা কাদের জন্য, যারা নীতিবদ্ধ নীতিমালা অনুযায়ী যেটা আছে নির্দেশিকায় যে 10 দিনের মধ্যে ভিন্ন শহরে সর্বোচ্চ ডেলিভারি সময়ের বেশি যারা নিচ্ছেন তাদেরকে কিন্তু তাদের ক্রেতাদের টাকাটা সেই জায়গায় কিন্তু একটা সিকিউরিটি দেওয়া হয়েছে। এতে কিন্তু আপনি বারবার যে ক্রেতার স্বার্থের কথা বলেছেন সেই জায়গাটা আনা হয়েছে। দ্বিতীয়ত যখন সেলারের কথা বলবেন, সেলারদের স্বার্থের জন্য কিন্তু বলা হয়েছে যে যদি কোনো চুক্তিতে ভিন্নতা না থাকে তবে অবশ্যই 7 দিনের মধ্যে দিতে হবে অথবা চুক্তি অনুযায়ী তাকে টাকাটা দিতে হবে। আপনি যে ভেন্ডরদের কথা বলছেন অনেকের সাথে কিন্তু চুক্তি ছিল 30 দিনে দিতে হবে, কিন্তু হয়তো 5 মাস 6 মাস পাচ্ছে না, সেটিও কিন্তু এই নির্দেশিকা অনুযায়ী নতুন ভাবে একদম স্পেসিফিক লেখা হয়েছে যে আপনার যে পরিপত্র আপনাদের নির্দেশিকা, আমি আসলে শর্টকাটে আপনার কাছ থেকে জাস্ট কয়েকটা জিনিস জানতে, আপনাদের নির্দেশিকা অনুযায়ী কি ইভ্যালি বা অন্য সংগঠনগুলো অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি কি কাজ করছে এবং না কাজ করলে আপনাদের ব্যবস্থাটা কি থাকে তখন? ঠিক আছে, এইখানে একদম স্পষ্টত লেখা আছে যদি কেউ নির্দেশিকা না মেনে করে, 4 জুলাইয়ের পর থেকে যে অর্ডারগুলো নিচ্ছে সেক্ষেত্রে যদি কেউ নির্দেশিকা না মেনে করে সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যেমন ভোক্তা অধিকার অধিদপ্তরকে আপনি জানেন যে ইক্যাব এবং ভোক্তা অধিকার মিলে কিন্তু একটা ডিফারেন্ট কমপ্লেইন্ট সেল
করা হচ্ছে, যেখানে ক্রেতারা সরাসরি সেন্ট্রালাইজ সিস্টেমে তাদের অভিযোগগুলো জানাতে পারবেন, এরকম কিছু ব্যবস্থাও রাখা হয়েছে এবং তাদের লাইসেন্সিং ক্যান্সেল সহ আইনও কিন্তু এই জায়গায় প্রয়োগ করা হচ্ছে, সেই ব্যবস্থাটিও কিন্তু রয়েছে। এখন ই কমার্স কোম্পানিগুলো 4 জুলাইয়ের পরে যারা আসলে যদি আপনার কোনো ক্রেতা মনে করেন যে না তিনি তার অধিকার অনুযায়ী পণ্য যে সময় ডেলিভারি করার কথা ছিল সেই অনুযায়ী পাচ্ছেন না, এখন কিন্তু ভোক্তা অধিকারকেও আমরা অ্যাক্টিভেট করেছি, যেখানে কিন্তু উনি সরাসরি হচ্ছে খুব সহজেই মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে অভিযোগ করতে পারেন। আমরা হয় কি অনেক ক্ষেত্রে অভিযোগটা সুনির্দিষ্টভাবে না করে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে করি, কিন্তু সঠিক সুরাহার উপায়টাকে কিন্তু আসলে এই পর্যায়ে আজকে গত কদিন যাবত বিভিন্ন সংকটের মধ্যে পড়ে ইভ্যালির বর্তমান অবস্থা কোন দিকে? সঠিক পথে আছে ইভ্যালি নাকি সঠিক পথে নাই? ব্যবসাটা সম্পর্কে বলছেন, এখানে তাদের জন্য আসলে কয়েকটি এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে। অবশ্যই এটা অস্বীকার করার কোনো অধিকার নাই বা অস্বীকার করার সুযোগ নেই যে এখানে আসলে তারা যে গ্রাহকের এবং সাপ্লাইয়ের কারণে যে দেনার বা ব্যালেন্স শিটের যে বিশাল গ্যাপটা আসলে তৈরি হয়েছে, এই জিনিসটাকে তারা যেটা বলছে যে প্রচার প্রচারণা বা তাদের স্যালারি বিভিন্ন খাতে তারা খরচ করেছে, আমি আশা করি এটা অন্য কোনো বাজে খাতে খরচ করা হয়নি। এই বিষয়ে যেহেতু এখন তদন্ত চলছে, আমি আশা করছি সঠিক তদন্ত হবে, কিন্তু আসলে কোম্পানি অনুযায়ী ব্যালেন্স শিট অনুযায়ী তাকে আসলে এই জিনিসটা ইনভেস্টরের মানি থেকে আসলে খরচ করার কথা ছিল। শো কজ নোটিশটা কি শুধুমাত্র এটা জানবার জন্যই? আমাদের শোকজ নোটিশটা কিন্তু স্পষ্টত লেখা আছে, যেখানে আসলে সরাসরি লেখা আছে যে তাদের ব্যবসা সম্পর্কে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম সহ আমাদের কাছে যে আশা অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তাদের কাছে এইটার থেকে তাদের বের হয়ে যাওয়ার উপায়টা জানতে চাওয়া হয়েছে, যে তারা কিভাবে এটা সমাধান করবেন। এবং একই কাজ কিন্তু আপনি জানেন যে গতকালকে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একটা শোকজ লেটার দিয়েছে, যেখানেও কিন্তু একই 1 আগস্ট পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা আসলে এই জায়গা থেকে কিভাবে সার্ভাইভ করবে। কারণ আমরা কিন্তু অপরপক্ষের মতামত না শুনে হুট করে আসলে সোশ্যাল মিডিয়া ট্রায়াল বা মিডিয়া ট্রায়াল, সেটা ঠিক আছে, মানে আপনি কিন্তু একদিকে আপনি বলছেন এখনো যে একটা সাসপিশিয়াস কিছু একটা বলতে চাচ্ছেন, যে আপনি 100% তাদের ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানতে চেয়েছেন, আপনি নিজেও কিন্তু জানতে সাংগঠনিকভাবেও কিন্তু জানতে চাচ্ছেন, বলতে পারবেন। হ্যাঁ সেটাই, সেক্ষেত্রে মানুষের যে উদ্বেগের জায়গাটা সেটা তো তৈরি হতেই পারে, কারণ আপনি কিন্তু শতভাগ বলতে পারছেন না যে না সঠিক লাইনে আছে, সঠিক ট্র্যাকে আছে। আপনারা যদিও ওয়াচডগ হিসেবে কাজ করছেন, আপনারা যদিও সেফটি গার্ড হিসেবে কাজ করছেন, কিন্তু আপনাদের কাছে কিন্তু চেয়ে থাকে বা সংগঠনগুলো আপনাদের দিকে, আপনাদের পানে চেয়ে থাকে সাধারণ মানুষগুলো, যে আপনাদের কাছ থেকে একটা সঠিক শতভাগ নিশ্চয়তা না হোক, কমপক্ষে আপনাদের কাছে মোটামুটি একটা নিশ্চয়তার তথ্য পাবে। এই ধরনের নিশ্চয়তা তথ্য জায়গাটা কিন্তু বলছি যে প্রাথমিকভাবে একটা জায়গায় সেফগার্ড কিন্তু 4 জুলাইয়ের পর থেকে দেয়া হয়েছে, এটা হচ্ছে প্রাথমিক। দ্বিতীয়ত হচ্ছে এর আগে যে অর্ডার গুলো যারা করেছেন, যেটা নিয়ে আসলে অনেক ফিয়ার বা ভেন্ডরদের পেমেন্ট নিয়ে যে ফিয়ারটা তৈরি হয়েছে, তাদের জন্য কিন্তু আমরা ওয়েল প্রোটেক্টেডলি আমরা কিন্তু এই ধরনের পোর্টাল গুলোর সাথে কিন্তু কথা বলে যাচ্ছি, তাদেরকে চাপ প্রয়োগ করে যাচ্ছি, এবং তারা আসলে কিভাবে পরিশোধ করবে সেটার স্টেটমেন্টটা কিন্তু আমরা জানতে চেয়েছি। এখন তাদের সেই স্টেটমেন্টটা যদি অবশ্যই তাদের কিন্তু তারা যেটা বলছে যে হ্যাঁ তারা বিনিয়োগ নিয়ে আসবে বা অন্য কোনো প্রেক্ষিতে, সেটা আসলে কতটুকু সম্ভাব্যতা এটা কিন্তু আমরা মিডিয়া ট্রায়ালে অপেক্ষা করছেন, সেটার জন্য অপেক্ষা করছেন। জি ফ্যান্টাস্টিক। আমি আপনার স্টেটমেন্টটা পেলেই তখন আসলে কিন্তু আমরা আসলে তাদের ভালো আপনাদের অবস্থানও ক্লিয়ার করতে পারবেন। জি আনসারুল হক, আপনি চলে যাবেন, আমি জানি আপনার আরেকটা ইয়ে আছে, আমি আপনাকে এই পর্বে আপনার একটু 5 মিনিট বক্তব্য শুনতে চাই। হোয়াট ইজ দ্য সলিউশন? জি থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি খুব সারমর্ম মধ্যে একটি কথা বলতে চাই। আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার ব্যক্তিত্ব আছি, আমাদের মাধ্যমে যেন কোনো ভুল মেসেজ মানুষের কাছে না যায়, এবং ভুল মেসেজের কারণে যাতে মানুষ আতঙ্কিত না হয়। এবং এই কয়দিনে এভালিতে যারা ইনভেস্ট করেছে তারা যে কি পরিমাণ আতঙ্কিত হয়েছে, এটা মানে আমার সারাউন্ডিং এ অনেকেই আছে, তাদের দেখলাম যে আসলে হঠাৎ করে মানে যখন মিডিয়াতে এরকম একটা নিউজ আছে যে বন্ধ হয়ে যেতে পারে বা অফিস বন্ধ, এরকম একটা অবস্থা, কারণ হেডলাইনটা যখন এইভাবে দেওয়া হয় তখন কি মানুষ অনেক আতঙ্কিত হয়। আর বিশেষ করে শুধু পত্রিকার কথা না, এরকম অনেক সেলিব্রিটিরা এরকম দেখা যাচ্ছে যে আমাদেরকে ভুল মেসেজ দিয়ে কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করছেন, আসলে মূলত ডিটেইল না জেনে। এখানে দুইজন মানুষ খুবই চমৎকার কথা বলেছেন, রাশেদ খান ভাই কথা বলেছেন, রাকিবুল ইসলাম ভাই কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আমি সারপ্রাইজড, খুব চমৎকার কথা বলেছেন আলহামদুলিল্লাহ। এরপরে মনে হয় না যে আমার এই বিষয়ে আরো কথা বলার প্রয়োজন। আশা করি তাদের কাছ থেকে সারমর্ম কথাগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমি চাই যে গ্রাহকের স্বার্থ রক্ষা হোক এবং কোম্পানিকে বিজনেস করতে দেওয়া হোক, এবং যেই কোম্পানির বয়স 3 বছর 2.5 বছর, সে তো এখনো বাচ্চা,
ঠিক আছে, তাকে একটা নির্দিষ্ট নীতিমালায় রেখে তাকে টেক কেয়ার করা হোক, যাতে করে সে বিপদে না যায়। অনেক সময় একটা ছোট একটা বাচ্চা আগুনে ধরে ফেলতে পারে, ঠিক আছে, তো আলটিমেটলি হতেই পারে। তো আমরা তাদেরকে টেক কেয়ার করে আস্তে আস্তে যেন তাদেরকে আমাদের ই কমার্স এটাকে যেন আমরা সারা বাংলাদেশ সারা পৃথিবীতে একটা প্রতিষ্ঠিত আমরা বলতে পারি যে আমাদের দেশীয় কোম্পানি, এবং তাদের মাঝপথে যেন গলা টিপে হত্যা করা না হয় আমাদের ভুল মেসেজের কারণে। আমরা অনেকে ব্যক্তি আক্রোশে অনেক সময় অনেক কিছু করে ফেলি, আলটিমেটলি এটা কথাই বোঝা যায়, অনেক সময় বোঝা যায় যে হতে পারে তার সাথে কোনো একটা অন্য বিষয়ে মনোমালিন্য আছে, কিন্তু আলটিমেটলি একটা সুযোগ সন্ধানে থেকে যায়। আপনি কি মনে করেন তার সাথে মনোমালিন্যর কথাটার কারণে আমি বলতে যাচ্ছি, আপনি কি মনে করেন যে অন্যান্য কম্পিটিটর কোম্পানিগুলো যারা অন্যান্য কোম্পানি একই প্রোডাক্ট একই অ্যাক্টিভিটি নিয়ে বিজনেস করে তাদের প্রতিহিংসা অবশ্যই সমস্যা হচ্ছে? ইভালির কারণে, ইভালি কোম্পানিটার কারণে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকের। এই প্রবলেমটা যার প্রবলেম হচ্ছে, আমার যদি ইভালির কারণে প্রবলেম হয়, আলটিমেটলি কিন্তু আমি এটার পজিটিভ বলবো না। কিভাবে একে ধ্বংস করতে পারি এটাই স্বাভাবিক। কারণ এখানে আপনি হারিকেল কোম্পানির এলইডি লাইট যখন আসলো, হারিকেল কোম্পানি আলটিমেটলি ব্যান হয়ে যাওয়ারই কথা। শুধুমাত্র ইভালি নিয়েই কথা হচ্ছে, একই অ্যাক্টিভিটি নিয়ে একই পলিসিতে আপনার অন্যরাও কাজ করছে, অন্যরাও ব্যবসা করছে, তাদেরকে তেমন সামনে আনছে না কেন, বা তাদের কথাগুলো সামনে আসছে না কেন? আসলে আরো অন্যান্য কোম্পানি কি আছে কিনা? কোম্পানি আছে, কিন্তু আসলে দেখেন যেটা ফ্রন্টে আসে আলটিমেটলি ইভালি যেহেতু এখন মানুষের মুখে মুখে, কারণ সে যেরকম তড়িগড়ি করে যেরকম একটা অবস্থান তৈরি করে ফেলেছে, কারণ এটা একটা মার্কেটিং এর পলিসি। অনেকের মাথায় অনেক ধরনের মার্কেটিং পলিসি থাকে, যেরকম এখানে নাসিম ভাই আছে, ফ্রিল্যান্সার নাসিম ভাই। এখন দেখেন আমি এখানে খুব শর্টকাটে আমি 1 মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দেবো। আমি যখন প্রথম ভিডিও কন্টেন্ট তৈরি করতে শুরু করি, তখন আমার ওয়াইফ আমাকে বলতো যে এগুলো রাত জেগে কি শুরু করছো, ঠিক আছে। তো আলটিমেটলি 2 বছর যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, তখন যদি 2 বছরের মাথায় যদি আমাকে একজন বলতো, আমাকে এসে হঠাৎ করে যখন আমার ফ্যামিলি মেম্বার এসে বলতো যে তুমি এটার লাভ ক্ষতি হিসাব করে আমাকে বুঝাও, তো আলটিমেটলি দেখা যাবে যে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে চালান বলতে কিছু নাই। কিন্তু যখন আমার একটা পপুলারিটি তৈরি হলো, ফ্যান ফলোয়ার তৈরি হলো, দেখা গেছে যে আমি যে পরিমাণ টাকার বই বিক্রি হয়েছে, এখন যদি হিসাব করা হয়, ঠিক আছে, যে আমি অনেক অনেক লাভবান এখান থেকে। কিন্তু আপনার স্ত্রী এখন আপনাকে উল্টো সহযোগিতা করছে, এটা আপনার ক্ষেত্রে হয়েছে। যাক, আপনার এখন কথা হচ্ছে যে আমি এটা কেন বললাম, যে আসলে একটা নির্দিষ্ট পথে যেন তাদেরকে আটকিয়ে না দেওয়া হয়, টেক কেয়ার করা হয়, তাদের মনিটরিং করা হয়, নীতি নির্ধারকরা যেন তাদেরকে সময় দেয় এবং সেটাকে গুছিয়ে যেন নিয়ে আসে। ভালো হবে না? আপনি বলছেন যে সময় দেওয়া উচিত, অবশ্যই, কিন্তু কথা হলো যে শিশুটা একটু হঠাৎ বড় হয়ে গেছে, স্বাভাবিক, হঠাৎ বড় হয়ে যাওয়ার প্রতি মানুষের একটা আলাদা এক্স্যাক্টলি এটা ওভার বড় হয়ে গেছে, মানে টাইমের তুলনায় মানে যতটুকু আসলে গ্রোথ হওয়ার কথা এর থেকে বেশি হয়ে যাওয়ার কারণে মানুষের মুখে মুখে চলে আসে। রহমান, ওভার গ্রোথের কারণেই কি আপনাদের দৃষ্টিতে এসছে? কারণ আপনারা তো অন্য কোনো কোম্পানি নিয়ে কথা বলছেন না, আপনাদের কি প্রতিহিংসার শিকার কি হচ্ছে কিনা ইভ্যালি? প্রথমত যে আমি দেখেন ইভ্যালির সাথে সাথে কিন্তু এসপিসির নাম বলেছি, হ্যাঁ, এবং আমি আমার কন্টেন্ট গুলোতে আমি শুধু ইভ্যালি নয়, আরো বেশ কয়েকটি কোম্পানি যারা একই রকম আচরণ করছে তাদের কথা বলেছি। এখানে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে প্রতারণাটা কখন সংগঠিত হচ্ছে, যখন অসঙ্গতি এবং লোভ এই দুইটার মাঝে প্রতিযোগিতা হচ্ছে, এবং যখন অসঙ্গতিটা আপনার হলো পরাজিত হচ্ছে লোভের কাছে, তখন মানুষ প্রতারিত হচ্ছে। মানুষ দেখছে এখানে অসঙ্গতি আছে, তারপরেও লোভে পড়ে এখানে টাকা দিচ্ছে, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো ইভ্যালি আমি যেভাবে দেখেছি, বা ইভ্যালির মতো যারা, এরা বেসিক্যালি একটা রেশিও সবসময় রাখার চেষ্টা করেছে। সেটি হলো যে 10 জন মানুষকে একটা পণ্য ডেলিভারি তারা সাকসেসফুল ভাবে দেবে, এই সময়টাতে তারা আরো 100 জন মানুষের কাছ থেকে পণ্য অর্ডার নেবে। ঠিক একইভাবে 100 জন মানুষকে তারা যখন অর্ডার দিবে, তখন তারা 1000 মানুষের কাছ থেকে পণ্যের অর্ডার নেবে। যখন ডেলিভারি দিবে 100 জন মানুষের, তখন 1000 মানুষের কাছ থেকে অর্ডার নেবে। যেটি আমি বলতে চাচ্ছি, এটি একটি চলমান প্রতারণার একটা অংশ। অর্থাৎ চলমান ভাবে তারা ডেলিভারি সাকসেসফুল করবে, চলমান ভাবে তারা অর্ডারও নিতে থাকবে, এবং এটা তারা আনইন্ডিং ভাবে চলে যেতে চায়। কেউ চলে যেতে চায় না, আসলে তারাও চায় আনইন্ডিং ভাবে প্রতারণা করতে, অনেক লম্বা স্টাইলে। এখানে ইভ্যালি সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের বাজার। আমার প্রশ্ন একদম সরাসরি আবারও বলছি, একই প্রশ্ন আমাকে বলতে হচ্ছে তারেক রহমান, যখন আপনার কাছে মনে হবে বা সাধারণ ক্রেতার কাছে মনে হবে যে একটা প্রতারণার শিকার হচ্ছে, এটা বোঝার মতো বয়স ডেফিনেটলি 18 বছরের পরে যে কোনো একটা যুবকের হোক, একটা মানুষের
হয়ে থাকে। তো আমি আজকের যে রিপোর্ট আমার কাছে আছে সেখানে আমি আমার যে সাংবাদিকরা আমার কাছে পাঠিয়েছে, ইভ্যালির কাছে এই আজকে ব্যাপক অর্ডার এসছে। এত প্রতারণার কথা বলা হচ্ছে, তারপরে মানুষ কেন ইভ্যালিতে অর্ডার দিচ্ছে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি এবার বলি যে কত অর্ডার আসছে, এইটা অর্ডার আসাটা সাকসেস রেট না, এইটা অর্ডারটা লোভের কাছে, ওই যে আপনার হলো অসঙ্গতি, আপনার হলো এই দুটার মধ্যে যুদ্ধ হয়ে লোভ জিতে যাচ্ছে, সে কারণে মানুষ লোভে পড়ছে। এটা মানে ইভ্যালি সাকসেস হলো ইভ্যালি কতগুলো ডেলিভারি দিতে পারছে, ইভ্যালি কত লক্ষ অর্ডার পাচ্ছে, এটা হতে পারে না। এবং সবচেয়ে খারাপ বিষয় হলো যারা অর্ডার করে ফেলেছে তারা চাচ্ছে তাদের পণ্যটা ডেলিভারি পাওয়া পর্যন্ত ইভ্যালি টিকে থাকুক, তাদের পণ্যটা ডেলিভারি হোক। যখন এসপিসি নিয়ে আমি কথা বলা শুরু করি, মাশরাফি বিন মুর্তজা এবং এসপিসি নিয়ে কথা বলি, তখন অধিকাংশ এসপিসি গ্রাহকরা বলছিল এসপিসি আর 2টা মাস যদি টিকে থাকে তাহলে আমার বিনিয়োগ উঠে যায়। ওই সময়টা থেকেই কিন্তু এসপিসি উইথড্র বন্ধ করে দেয়, এবং উইথড্র যখন থেকে বন্ধ করে দিচ্ছে তখন আমি বলছিলাম যে এটা প্রতারণা করবে, এবং তখনই যদি থামানো যেত তাহলে সেই 55 লক্ষ থেকে 70 লক্ষ আইডি ওদের তৈরি হতো না। অর্থাৎ নতুন করে 55 থেকে 70 লক্ষ, 15 লক্ষ নতুন আইডি তৈরি হয়েছে এবং তখন থেকে কিন্তু উইথড্র বন্ধ হয়ে আছে। তাহলে যারা এখানে কিছু লোভী অংশ আছে, যারা ইভ্যালিকে ক্রয়ের প্ল্যাটফর্ম হিসেবে না ধরে জুয়ার প্ল্যাটফর্ম হিসেবে ধরেছে, এক ধরনের বিনিয়োগ, যে তারাই ইভ্যালিকে বিনিয়োগ করছে। ইভ্যালি যে ইনভেস্টমেন্ট নিচ্ছে, ইভ্যালি বাংলাদেশ ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার অনুমোদন নিচ্ছে কিনা, এই যে ম্যাসিভ আকারে গ্রাহকের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে, ইভ্যালি বিনিয়োগ করবে, ইভ্যালি হলো বিজ্ঞাপন করবে, ইভ্যালি সরকারকে ঘুষ দেবে, ইভ্যালি মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে না তাহসানকে বানাবে, এটা তো কাস্টমারের কোনো ফ্যাক্টর না। ইভ্যালি 1000 কোটি টাকা বিনিয়োগ করুক, 1000 কোটি টাকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক করুক, এটা ইভ্যালির ফ্যাক্টর। কেন কাস্টমারের ইনভেস্টমেন্ট তারা ওখানে নিচ্ছে? কেন তারা বাজারের সাধারণ যে আমাদের কাঠামো, সেই বাজারের কাঠামো ধ্বংস করছে? আমাদের আজকে বিভিন্ন ফ্রিজের দোকানদার, ওভেনের দোকানদার, তাদেরকে মানুষ চিটিং বলছে। কেন বলছে? যে ইভ্যালি এত কম দিতে পারে, তোমরা কেন দিতে পারো না? তাহলে তার মানে তোমরা প্রতারণা করছো। এই যে মার্কেটের চেক ব্যালেন্স নষ্ট করছে, এর জন্য ইভ্যালিকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। এবং ইভ্যালি বন্ধ হবে কিনা চালু হবে, এটা আমাদের বলতে হবে এইভাবে যে ইভ্যালি চালু হবে, কিন্তু আর একটা দিনও যেন প্রতারণা না করতে পারে। যেমন রাশেদ ভাই এখানে বললেন যে 30% ডিসকাউন্ট দিত, আস্তে আস্তে 20% দেখ, আস্তে আস্তে 25% দেখ। সে যখন 20% দেবে তখনও প্রতারণা করবে, যে যখন 15% নামবে তখনও প্রতারণা করবে। আমার কথা হলো ইভ্যালি চলুক, বাট ওই ফ্রডুলেন্ট যে মানে স্টাইল, সেই স্টাইলে যেন না হয়, যাতে করে আমাদের মার্কেটের ব্যালেন্স নষ্ট না হয়। আমাদের মার্কেটের ব্যালেন্স নষ্ট করে আমাদের সারা বাংলাদেশ ইভ্যালি বানাই ফেলবো আমরা? আমাদের এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আছে, লক্ষ লক্ষ দোকানদার আছে, এই দোকানদারদের আমরা অর্থনীতি ধ্বংস করতে পারি? এখানে একজন বললো, হুট করে বলে ফেললো, ভাই বড় ভাই বললো, ওনার কথা আমার খুব ভালো লাগে, কিন্তু বলে ফেললো যে যাদের সহ্য হচ্ছে না। আরে ভাই, আমার মার্কেট ব্যবস্থাপনা সারা 64 জেলায় লক্ষ লক্ষ বিনিয়োগকারী, কোটি কোটি বিনিয়োগকারী, ছোট ছোট দোকানদার, একটা একটা করে পরিবার চলে, সেই সকল পরিবারের অর্থনীতি ভেঙে দিয়ে আমরা বাংলাদেশকে ইভ্যালি বানাই ফেলবো? এইটা তো ভাই অর্থনীতি হতে পারে না। ইভ্যালি চলুক, বন্ধ না হোক, এই যে এখানে যারা বিনিয়োগ করেছিল তারা পাক, কিন্তু একটা দিনও প্রতারণার সুযোগ না পাক, তাকে রুলস রেগুলেশন করা দেওয়া হোক। দরকার হলে আমি একটা কথা মাঝে মাঝে বলি, প্রতারণাটাকে আপনি ডিফাইন করছেন কিভাবে? একটু শেষ করি ভাই। ইভ্যালি যে মালিক আছে, মানুষের ক্ষতিপূরণ করার জন্য দরকার হলে এরা বেসিক্যালি টাকা ইনকাম করা অনেক কষ্ট ভাই। 2 টাকা, একটা মুদি দোকান থেকে 2 টাকা ইনকাম করতে অনেক ফাটে, ঠিক আছে? কম্পিউটারের দোকান দিয়ে বসেছেন, দিন শেষে 1000 টাকা ইনকাম করতে অনেক ফাটে, অনেক অনেক কষ্ট হয়, ঠিক আছে? সুতরাং 400 কোটি টাকা ইভ্যালি রাতারাতি 2 মাসে 3 মাসে লাভ করে ফেলবে, আর গ্রাহকরা সেই সুযোগ দিবে? এর চেয়ে আমি যেটা মনে করি যে ইভ্যালির জন্য রুলস রেগুলেশন দেন বা না দেন, তার আগে সম্ভবত যাচাই করেন যে ইভ্যালি প্রতারণা ছাড়া মানুষকে, এই বিনিয়োগকারীদেরকে সন্তুষ্ট করতে পারবে কিনা। যদি সম্ভবত যাচাই হয় যে ইভ্যালি পারবে, দেশের বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, তাহলে চলুক, রুলস ধরে দেন। কিন্তু যদি সম্ভবত যাচাই করে যদি তারা ব্যর্থ প্রমাণিত হয়, তাহলে তাদের চোখ, কিডনি, লিভার সবকিছু খুলে খুলে মানুষের কাছে দিয়ে দেওয়া উচিত, বিক্রি করে করে, যে তোমরা এই অর্থগুলো নিয়ে নাও। ধন্যবাদ। কিন্তু প্রতারণাটাকে আপনি ডিফাইন করছেন না। প্রতারণাটার কোন স্পেসিফিক পয়েন্ট দিয়ে আপনি বলছেন ওইটা প্রতারণা? আপনি যতগুলো বলছেন এগুলি তারা বলছে তাদের এটা বিজনেস স্ট্র্যাটেজি। আর আপনার ইন্ডিয়াতে দেখবেন যে অধিকাংশ ব্যবসায়ী নিজের বাড়িতে থাকে না,
তারা বাড়িটাও ভাড়া করা, তারা ওই জায়গাতেও ইনভেস্টমেন্ট করে না। এইটা একটা চলমান অর্থনীতির একটা অংশ, যে ইভ্যালি কখনোই তারা বন্ধ করতে চাইবে না। বেসিক্যালি তারা এটা একটা সাইকেল, ঘুরছে যে 10 আমি আপনার কাছে আবারও আসবো। আপনার উত্তর আপনার সংগঠনের আরেকজন সিনিয়র নেতাকে দিব কিনা আমি সেটা না দিয়ে আমি মনে হচ্ছে যেন যাই ভালো হবে। আমার রাকিবুল ইসলাম আপনার কাছেই যাচ্ছি, কারণ তাহলে তাদের সংগঠনের মধ্যে আবার ব্যাপক সমস্যা, আরেকদিন আবার দেখা যায় তাদের সংগঠন নিয়ে আমাকে আবার শো করতে হচ্ছে। আমি আপনার কাছ থেকে যাচ্ছি তারেক রহমানের উত্তরটা নিতে, পরবর্তীকালে আমি নাসিম সাহেবের উত্তর নিব, রাশিদ খানকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ। বস্তুনিষ্ঠ আলোচনা হচ্ছে, শেষ দিকে এসে আলোচনার একটা ফিনিশিং টানা যাচ্ছে। সাগর ভাই আমি আবার বলবো, সিস্টেম ওয়েপনে না, সিস্টেম হচ্ছে প্রবলেম ওয়েপনে না, প্রবলেম অস্ত্রেতে না, প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশনে। একই জিনিস চাকু ডাক্তার ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচানোর জন্য অপারেশনের ক্ষেত্রে, একই জিনিস চাকু সেটা ছিনতাইকারী ব্যবহার করে মানুষকে জীবন নষ্ট করার জন্য। সো ই কমার্স একটা জায়ান্ট ইন্ডাস্ট্রি, এখানে অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করতে হবে। চারটা সোসাইটির চারটা পার্টকে চারটা ভূমিকা পালন করতে হবে। নাম্বার 1, যারা নীতি নির্ধারণকারী আছে, যারা হচ্ছে গিয়ে মুরব্বী সংগঠন বা অভিভাবক হিসাবে আছে, তাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে কাছে টানতে হবে, তাদের সাথে নিবিড় পর্যালোচনায় বসতে হবে, তাদেরকে বস্তুনিষ্ঠ গাইডলাইন দিতে হবে, এবং এমন গাইডলাইন দিতে হবে যেখানে কাস্টমারের রাইটটা থাকবে ফার্স্ট প্রায়োরিটি। তারা যেন শর্টকাট কোনো ফর্মুলা ফলো না করে, তারা যেন হচ্ছে গিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য ব্যবসা করে, কাস্টমার যেন তাদেরকে নিয়ে কমপ্লেন করার সুযোগ না পায়, স্টেক হোল্ডার যেন তাদের কাছে দিনের পর দিন না ঘুরে, এবং তারা যেন সরকারের দেওয়া সমস্ত নিয়ম কানুন মেনে তারা যেন ব্যবসা করে, এই গাইডলাইন তাদেরকে দিয়ে দিতে হবে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যিনি ব্যবসায়ী আছে তাকে নজর রাখতে হবে। অনেক কষ্টে করা গড়া তার প্রতিষ্ঠান, সে একটা ভীষণ মিশন নিয়ে প্রতিষ্ঠানটা শুরু করেছে, সে যেন কোনো বাধা পেয়ে সে যেন দুমড়ে মুচড়ে গিয়ে সে যেন আসার খেয়ে পড়ে না যায়, তাকে ঘুরে দাঁড়াতে হবে। সোসাইটির প্রতি তার কমিটমেন্ট আছে, সোসাইটিকে তার সার্ভিস দিতে হবে, এবং তাকে নিজের সাথে ওয়াদা করতে হবে তার দ্বারা কখনোই যেন আমৃত্যু কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। 3 নম্বর হচ্ছে সোসাইটি, ভেরি ইম্পর্টেন্ট। ধারণা থেকে, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি, ধারণা থেকে কেউ কোনো কোম্পানি সম্পর্কে, কোনো কম্পেনসেশন প্ল্যান সম্পর্কে না জেনে, তাদের সাথে না বুঝে আমরা মন্তব্য থেকে আমরা দূরে থাকি। আমার অবাক লেগেছে, লাস্ট কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, কারণ হচ্ছে যারা লাস্ট 1-2 বছর ইভিলের সাথে ইনভলভ ছিল না, যেমন ব্যক্তিগতভাবে আমি আমার এই জীবন ইভিলিতে একটা সিঙ্গেল অর্ডারও দেইনি, আমি ইনভলভ না, এই মানে ইভিলের কোনো সাইডে গিয়ে কিন্তু আমি কমেন্ট করি, কিন্তু হাজার হাজার কমেন্ট দেখা দিয়েছে যারা ইনভলভ হয়নি তারা খুশি হয়েছে, তাদের চাঁদরাত এসেছে, তাদের ঈদ এসেছে, যে বলেছিলাম তুমি যেও না, তুমি গিয়েছো কেন, এখন তোমার অবস্থা খারাপ। সো মানুষের যখন বিপদ আসে, মানুষের যখন ক্রাইসিস আসে, তখন মানুষকে কি দিতে হয়? তখন মানুষকে ভরসা দিতে হয়, তখন মানুষকে আশা দিতে হয়, যাতে করে ঘুরে দাঁড়াতে পারে, তখন ওকে দূরে ঠেলে দিতে হয় না। তো সোসাইটির প্রতি কথা থাকবে, একটি প্রতিষ্ঠান একটি নতুন মডেল নিয়ে আসছে, অনেকেই এটা গ্রহণ করেছে, অনেকেই উপকৃত হয়েছে, অনেকেই হয়তো শঙ্কায় আছে, বাট সবাই যদি আশ্বস্ত করি, তাকে যদি কারেকশনের ফর্মুলা দেওয়া হয়, ডেফিনেটলি সে ঘুরে দাঁড়াতে পারে। তো সবাইকে বলবো ধারণা থেকে কথা না বলি, আর মুরব্বীরা যারা আছে, সরকারের নীতি নির্ধারণকারী যারা আছে, ইকেব রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, জয়েন্ট স্টক রয়েছে, যারাই রয়েছে, তারা যদি একটু টেক কেয়ার করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিয়ে বসে, তাদের কথা শুনে, তাহলে কিন্তু আমি মনে করি একটা চমৎকার সলিউশন কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পারবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ সাগর ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম। আমি নাসিম ভাই আপনার কাছে যাচ্ছি, আপনি দয়া করে আপনার কথা বলবেন, সমাধানের কথা বলবেন দয়া করে। জি জি, তারেক ভাই কিছু কথা বলেছেন, আমি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি, রাকিব ভাইটাও শুনলাম। বেসিক্যালি আমি আমার প্রথম যে বক্তব্যটা দিলাম সেটা একটু জাস্ট আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই, অথবা অনেকে বুঝতে পেরেছেন যে আমি পক্ষে আসলে এই বিষয় না। আমি পার্সোনালি চাই না যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো বিপদে পড়ুক, আমি এটা অনেক লাইভে বলে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি আপনি দেখেন যে অ্যাকচুয়ালি ইভালি কোনো অপরাধ যে করেছে তা কিন্তু না, অপরাধ না, বাট ব্যাপারটা হচ্ছে কি যে এখানে কেমন হয়েছে যে আমি 1 লক্ষ প্রোডাক্টের জন্য অর্ডার নিলাম 1 লক্ষ মানুষের কাছ থেকে, কিন্তু আমি এইটাকে ডেলিভারি করতে পেরেছি 1000-কে। ঠিক এই রাউন্ড সার্কেলটা চলতে চলতে একটা ক্রিটিক্যাল লুপের মধ্যে পড়ে গেছে আমাদের যারা ক্লায়েন্টস আছে, যারা ওদের কাছে ইনভেস্ট করেছে। এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমি যদি ওই 1 লক্ষ মানুষের প্রোডাক্টের টাকাটা নিয়ে ঠিক মতো ইনভেস্ট না করতে পারি, প্রফিট না বের করতে পারি, তাহলে একটা টাইম যায় দেখা যাচ্ছে যে হয়তো আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে টাকা ব্যাক চাইবে, নতুবা আমাকে আমার পকেট থেকে তাদের প্রোডাক্ট গুলো কিনে ওই ডিসকাউন্টের টাকাটা যোগান দিতে হবে। তো এই বিজনেসটা তাদের চলতো, আমি জাস্ট এটুকু বলে দিই যে বিজনেস চলতো যদি তারা এই যে টাকাটা হোল্ড করছে সেই টাকাটা অ্যাকচুয়ালি ভালো কোনো জায়গায় ইনভেস্ট করে একটা প্রফিট নিয়ে আসতে পারতো, এটা থাকলো। আর সলিউশনের কথা যদি বলি, সলিউশন বলতে আসলে বাংলাদেশ সরকার ছাড়া আসলে সলিউশন সম্ভব না।
ইকেপ আছে, এখানে আরো অন্যান্য সংস্থা যেগুলো আছে, তারা সবাই কিন্তু বসে সবাই যেটা বলছে এটা ছাড়া আসলে অন্যদিকে সব কেমন, যে বাংলাদেশ সরকার যদি এটা নিশ্চিত করতে পারে যে ইভালির ফাউন্ডার, ইভালির যারা লোকজন আছেন, ইভালি যেন ক্লোজ হয়ে হুটহাট করে বিগত দিনে যেগুলো আমরা দেখে এসেছি অন্যান্য যেগুলো অন হয়েছিল, তো সেইগুলোর মতো যেন না হয়ে যায়, তাহলে একটা মানুষের আস্থার জায়গা থাকতে পারে। আজকে যদি ইভালির সাথে এরকম একটা কিছু হয়ে যাবে, ইভালি যদি আজকে বন্ধ হয়ে যায়, তাহলে যদি যত এই সেক্টরে যতগুলো ই কমার্স আছে বাংলাদেশে, এদের কিন্তু অনেকটা ক্ষতি হবে, এবং ই কমার্স সিস্টেম যে বাংলাদেশে ডিস্ট্রয় হয়ে যাবে অনেকটা, প্রায় 10 থেকে 12 বছর পিছিয়ে যাবে, এটা আমরা কিন্তু কেউ ভাবছি না। আরেকটা হচ্ছে যে আমরা ধারণা থেকে অনেকে কথা বলে থাকি, তার আগে আমি বলবো যে নিউজ মিডিয়া যেগুলো আছে, গণমাধ্যম, সেগুলো কিন্তু সব থেকে আগে এই বিষয়গুলো প্রচার করছে, লাইক বন্ধ হয়ে যাবে ইভালি, এটা হবে সেটা হবে। মানুষ কিন্তু আমাদের থেকে, মানুষ কিন্তু নিউজ পেপার পত্রিকা এগুলোকে বেশি বিশ্বাস করে, তারা যখন কোনো একটা কথা লিখে সেটা কিন্তু দেখে পাবলিক আরো বেশি করে আস্থা হারাই ফেলবে, তো সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আর মানুষদেরকে একটা আস্থার জায়গা যদি তৈরি করে দিতে পারে যে না, তাদের আসলে একটু লেট হলো ইভালি এই পেমেন্টটাকে তাদের পরিশোধ করবে, নয়তো বা তাদের প্রোডাক্টটা তাদেরকে একটু লেট হলেও দিতে পারবে। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে আমি দেখলাম নিউজে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে এর আগে এরকম অনেক ঝামেলা হয়েছে, কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তারপর তারা চলে গিয়েছে দেশের বাইরে। এই জিনিসগুলো যেন না ঘটে, এটাও মানুষের সামনে আমাদেরকে ক্লিন ভাবে তুলে ধরা উচিত। যদি ধরতে পারি তাহলে আমার মনে হয় যে এটার একটা সলিউশন চলে আসবে। আমি লাস্টে আর দুই একটা লাইন বলে শেষ করবো, সেটা হচ্ছে যে ইভালি আর অন্যান্য যেগুলো বিজনেস এর আগে আমরা দেখেছি যে ফ্রড হয়েছে, ডলদের সাবজেক্ট 2011-12 সালে কথা বলে মানুষ একদম গরু ছাগল বিক্রি করে করে টাকা দিয়েছে, এর আগে ডেস্টিনি এসেছে আমরা জানি, যেগুলো আমরা চোখে দেখেছি সেগুলো বলছে। বাট মূল বিষয়টা হচ্ছে কি, ইভালি যেই জিনিসটা করেছে, যে ডিসকাউন্টটা দিয়েছে, আমি আমার এক্সপিরিয়েন্সগত লাইফ থেকে বলতে পারি যে আজকে আলিবাবা বলেন, অ্যামাজন বলেন, বিশ্বের বড় বড় যেগুলো এবং দারাজ পর্যন্ত আজকে এই ধরনের সুবিধা দিতে পারেনি। তো এই ধরনের সুবিধা কখন দেওয়া যাবে, যখন আমি ওই পেমেন্টটাকে ইনভেস্ট করে প্রফিট নিয়ে আসে সেই প্রফিটটা দিতে পারবো, যেটা একটু ওকে রাখিবে বলতেছিলেন। এটা ছাড়া কিন্তু উপায় না। আমি 1 লক্ষ মানুষের কাছে অর্ডার নিয়ে ধরো 1000 টাকা দিলাম, এটা হলো না। ঠিক আছে নাসিম ভাই, আমার কাছে একটা মানে আপনার কাছে একটা প্রশ্ন আমার আছে, এটা কি কোনোভাবে হতে পারে কিনা যে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই যে কম্পিউটার যারা অন্যান্য কোম্পানিগুলি আছে, তারা কোনো কারণে কি এইভাবে মানে অপপ্রচারের সামিল হয়ে বা মানুষকে অপপ্রচারের মধ্যে এনে একটা কোম্পানির সফলতাকে ধ্বংস করার জন্য লেগেছে? এই ধরনের কথাগুলো, অভিযোগগুলো আসছে। আপনি যেভাবে বলছেন যে সময় দেওয়া উচিত বা এটাকে করা উচিত আর দেখা উচিত, উচিতের মধ্যে আছেন, কিন্তু করে ফেললে এখনই করে ফেলো এটা বলছেন না। আপনিও একটা ইয়ে দিয়ে আশা দিতে যাচ্ছেন, বা আপনিও আমি প্রতিহিংসা, এটা আমরা সবাই জানি, প্রতিহিংসা চলবেই। আমার পাশে যদি সেম একটা কাজ, ধরেন যে একটা অটো মিল মালিক, হ্যাঁ, তো এই ইন্ডাস্ট্রির সাথে আরো একটা অটো মিল যখন বসবে, তো বসে যখন দেখা যাবে যে একজন বেশি ব্যবসা করছে, আরেকজনের ব্যবসা হচ্ছে না, এটা এমনিতে যতই আমি সৎ থাকার চেষ্টা করি, এমনি এমনি একটা প্রতিহিংসা সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে হতে পারে আমি আমার লোকজনকে পাঠাচ্ছি, হতে পারে আমি আমার লোকজনকে দিয়ে অপপ্রচার করছি, এটাও থাকতে পারে। সম্পর্কতা যে নাই তা একদম বলা যাবে না, ঠিক আছে, এটা একদম থাকতেও পারে। তারেক রহমানের কথাগুলো কিন্তু একদম অবাস্তব এবং অসত্য নয়। কারণ হলো, যদি কোনো কারণে কোনো একটা কিছু হয়ে যায়, তাহলে মানুষের টাকা কোথায় পাবে? আরেকটা সুযোগ দেন, আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে এই ধরনের সেম আমরা এমএলএম বলতে যেটা বুঝি, এটার সাথে প্রায় 95% রিলেটেড কিন্তু আজকে ইভালির পড়ে। আমি এটা বলতে পারি কেন, আপনি দেখেন যে এমএলএম যখন আমরা কথা উচ্চারণ করি মাল্টি লেভেল মার্কেটিং, এটাও কিন্তু প্রায় সেম, পাবলিকের কাছে টাকাটা নিয়ে ধরা এবং আবার সেই টাকাটাই তাদেরকে দেওয়া, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই ধরনের যত রকম এটা তার সাথে সামঞ্জস্য রাখে, লাইক আমি নিজে ইনভেস্ট খুব একটা করছি না, কিন্তু আমি নিচ্ছি টেলারের কাছ থেকে, নিচ্ছি লোকজনের কাছ থেকে, একসময় দেখা যাচ্ছে যে আমি চলে গেলাম, উঠে গেলাম, এছাড়া তো উপায় থাকে না। তো এটা কিন্তু ওইটার সাথে একটু সম্পর্ক আছে। বাট আমি লাস্টে যেটা বলছি যে এখানে পরিষ্কার একটা জিনিস, যে এখন পর্যন্ত ইভিলি কোনো অপরাধ করে নাই, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে লেট হয়েছে ডেলিভারির সমস্যাগুলোর জন্য। এখন এমনও হতে পারে যে আমি একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি, এই প্রোডাক্টটা আমি এখনো নিচ্ছি না কেন বা লেট হচ্ছে কেন, এটা তো আমি বুঝি, কিন্তু আমাকে আরেকজন আমার প্রতিহিংসাকারী সে এসে হয়তো উস্কে দিচ্ছে, এটাও হতে পারে, অপপ্রচারটাও হতে পারে। তো আমরা বলবো যে এটা বাংলাদেশ সরকার যদি নিশ্চিত করে দিতে পারে, তাদের সাথে বসে যদি তাদের সরকার কতটুকু কম্পিটেন্ট, তো প্রশ্ন রয়ে যায়। ধন্যবাদ আপনাকে নাসিম, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। রাশেদ খান, আপনার কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ, সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনলাম। আসলে বাংলাদেশে দেখেন যে কেউ যদি আপনার প্রতারিত হয়, তাহলে আমাদের কিন্তু ভোক্তা অধিকার রয়েছে। আপনার যে মাইক্রোফোন আপনি আজকে লাগিয়েছেন, এটা আপনার কণ্ঠকে চেঞ্জ করে ফেলেছে।
মানে আপনার যে কণ্ঠ আমরা সবসময় শুনে এসেছি সেটা নাই, এটা এখন অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, আপনি পরে চেক করে নিন। জি বলুন। ওকে ওকে। তো ভোক্তা অধিকার রয়েছে, সেখানে কিন্তু অভিযোগ করতে পারে, কিন্তু কয়জন অভিযোগ করছে সেখানে, সেটা একটি কিন্তু বড় প্রশ্ন। এখানে প্রতারণার কথা বলা হচ্ছে, আসলে প্রতারণাকে আপনি অন্যভাবে দেখতে পারেন যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু নির্দিষ্ট একটা পলিসি থাকে। কেউ অগ্রিম পেমেন্ট গ্রহণ করে এবং সেই টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করার মাধ্যমে আপনার কাস্টমারদের পণ্য বা যেটি হোক না কেন ডেলিভারি করে। তো এখন এই বিষয়টি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশে দেখেন যে ই কমার্স একদমই প্রায় নতুন, 2009 সাল থেকে শুরু হলেও মানুষ কিন্তু এই করোনাকালীন সময়ের আগে ই কমার্স সম্পর্কে এতটা ধারণা ছিল না। এখন আপনি যখন ই কমার্স বিভিন্ন ধরনের রয়েছে, আপনার কাস্টমার টু কাস্টমার, বিজনেস টু বিজনেস টু কাস্টমার, কাস্টমার টু মানে এরকম বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এখন যদি বাংলাদেশে এই ই কমার্স এই বিজনেসটা যদি আপনি আরো বেশি প্রসারিত করতে পারেন, আপনি যদি উন্নত রাষ্ট্রের দিকে তাকান, সাগর ভাই আপনি নিজেও কানাডাতে বসবাস করেন, সেখানে দেখবেন যে সবাই অনলাইন থেকে আপনার যে পণ্যটা তাকে স্যাটিসফাইড করবে সেই পণ্যটা কিন্তু সে পাবে। তো বাংলাদেশে দেখেন যে এই করোনাকালীন সময়ের আগেও বাংলাদেশে যে অনলাইন বিজনেস গুলো ছিল বা ই কমার্স, আপনি সেখানে আপনি মোবাইলের অর্ডার করেছেন, আপনার বাসায় কিন্তু পেঁয়াজ দিয়ে গেছে। কিন্তু আপনার যে কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন অভিযোগ আসছে, বিশেষ করে আপনার ইভালি, সিরাজগঞ্জ শপ, আপনার আলেশা মার্ট, আলাদিনের প্রদীপ সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই প্রতারণা করার অভিযোগটা কিন্তু আপনি পাবেন না, বা নির্দিষ্ট করে আপনি দেখাতেও পারবেন না যে কারা আসলে প্রতারিত হয়েছে। এখন যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের 80% স্যাটিসফাইড, 20% আপনার তারা স্যাটিসফাইড না। তো এরকম কিন্তু থাকবে। এখন যে একটি প্রতিষ্ঠান থাকে তারা কিন্তু দেখে যে ম্যাক্সিমাম কাস্টমার তাদেরকে কিভাবে নিচ্ছে। এখন ইভালি তারা কিন্তু যেটি বলছে যে তারা মাত্র 50,000 টাকা দিয়ে তাদের বিজনেসটা শুরু করেছিল। এখন এই 50,000 টাকা দিয়ে তো আর এই বিজনেসটা এই পজিশনে তারা আসতে পারতো না। অবশ্যই তারা এমন কোনো পলিসি গ্রহণ করেছে যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী অন্যান্য প্রতিষ্ঠানে বড় বড় বিনিয়োগ রয়েছে তাদের থেকেও তারা কিন্তু আপনার ছাড়িয়ে গেছে। এবং আপনি কোন জায়গায় ইভালি দেখবেন না, আজকে ইভালি ছোট বাচ্চার মুখে মুখে ইভালি, তারা কিন্তু খুব আপনার যেটি আসলে এখানে রাকিব ভাই বললেন যে আপনার এখানে তারা কম মূল্যে পণ্য দিতে পারছে। এখন ছোট ছোট বাচ্চার মুখে ইভ্যালি শুনেই আপনি বড়রাও যে পাগল হয়ে যাবে তা তো ঠিক না। আমাদের তো অবশ্যই মানে এটাকে যাচাই বাছাই করেই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে যে কি করা উচিত কি করা উচিত নয়। কারণ হলো ব্যাপারটা একদম সম্পূর্ণ নতুন, এটাও ঠিক। এটাকে কেন্দ্র করে যে একটা বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে প্রমাণিত সত্য হিসেবে সামনে এসছে, সেটাও ঠিক। এখন এটাকে মানে ষড়যন্ত্রের যেন শিকার না হয় সেজন্য আমি মনে করি যে মানে জি, আপনি দেখেন যে আসলে বাংলাদেশের যে কোম্পানিগুলো বিজনেস করছে তাদের প্রত্যেকেরই কিন্তু আপনার ব্যাংক ঋণ রয়েছে। এখন কাস্টমাররা যদি জানে যে এই কোম্পানির ব্যাংক ঋণের পরিমাণ এত, তাহলে আমার মনে হয় কোনো কোম্পানির সাথে কোনো কাস্টমার লেনদেন করবে না। সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাংকের ব্যাপারে ইয়ে করে। আপনি ব্যাংক যদি ব্যাংক্রাপসি যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সেসব টাকা ফেরত দেয়। ঠাকুর ভাই, কোম্পানিগুলোর কথা বলছি, আপনার অধিকাংশ কোম্পানিরই ঋণ রয়েছে এবং সেই ঋণের পরিমাণ কিন্তু একদমই কম না। এবং ইভালির ক্ষেত্রে আপনার তারা যেটি প্রবলেমটা, তারা কিন্তু ইনভেস্টর নিতে পারতো বা ব্যাংক ঋণ নিতে পারতো, তারা সেটি না নিয়ে তারা যেটি করেছে যে কাস্টমারদের কাছ থেকে টাকা নিয়ে তারা হয়তো বিনিয়োগ করেছে, অথবা যে কোনো ভাবেই হোক এখানে হয়তো কিছু বিচ্যুতি আছে, সেভাবে তারা কিন্তু তাদের এই কাস্টমারদের পণ্য ডেলিভারি করেছে। তো এই ভুলটা কিন্তু ইভালি করেছে। তো এই ভুলটা করার জন্য কিন্তু আপনার দেখেন যে বাংলাদেশের যে এক্সিস্টিং আইন ছিল না, সেটা কিন্তু একটা ব্যাপার। এখন যেহেতু আইন হয়েছে, সুতরাং তাদেরকে সুযোগ দিতে হবে, এতে করে কোম্পানিও লাভবান হবে। বাংলাদেশে যে তাদের যে কোম্পানি, তাদের সাথেও কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে এবং অধিকাংশ আপনার কাস্টমার কিন্তু এখন দেখেন যে ইভালি সহ এই অনলাইনের দিকে কিন্তু করোনাকালীন সময়ে ঝুঁকে পড়েছে। আপনি যদি এই বিজনেসগুলো ধ্বংস করে দেন তাহলে ই কমার্সটাই ধ্বংস হয়ে যাবে, কারণ মানুষের মাঝে ই কমার্স সম্পর্কে তখন একটা ধারণা আসবে যে ই কমার্স মানেই প্রতারণা। কিন্তু বিশ্ব যেহেতু এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, কিন্তু আবার ইভ্যালির যে প্রসেস এবং পলিসি সেভাবে না। হ্যাঁ, তাদের এটা স্ট্র্যাটেজি, ভিন্ন স্ট্র্যাটেজি, বাট আপনি যেটা বলছেন এটা 100% সত্য। ই কমার্স বিজনেস বিশ্বজুড়ে এখন বেশ সমাদৃত, কিন্তু এক একজনের এক একটা পলিসির কারণে দেখা যাচ্ছে এক একজন এগিয়ে যাচ্ছে, আবার কিছু পলিসির কারণে পুরো ই কমার্স ব্যবসাটা প্রশ্নবিদ্ধ হোক, সেটাও আমরা কখনো চাইবো না। এবং এটার আপনি যদি আর 30 সেকেন্ডে বলে শেষ করেন তাহলে আমি ইয়ে করি। আর তারা প্রমাণ কিছু বলতে চাচ্ছেন, আপনি হাত তুলছেন, আমি শেষ করে দেব সাগর ভাই। আমি রাশেদ খানের পরে আপনার কাছে আসছি। জি আচ্ছা, আমি যেটি বলছি যে আসলে তাদের আসলে বিনিয়োগের পরিমাণ কম এবং তারা চাইলে কিন্তু এই সমস্যাগুলো আগেই সমাধান করতে পারতো, কিন্তু তারা সমাধান করেনি। আমি ইভালি মানে ই কমার্স নয়, এটি কিন্তু আপনাকে ভাবতে হবে
যেহেতু আপনার নির্দিষ্ট নীতিমালা ছিল না, সেক্ষেত্রে তাদের আমি সুযোগ দেওয়ার কথা বলছি, যাতে করে অন্তত কাস্টমাররা ক্ষতিগ্রস্ত না হয়। এখানে আমি আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু যে লোকটি 2000 টাকার বা আপনার 2 লাখ টাকার পণ্য অর্ডার করে রেখেছে, এই প্রতিষ্ঠানটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু ওই মানুষটি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বাংলাদেশ সরকার যদি নির্দিষ্ট রেগুলেশনের আন্ডারে তাদেরকে রাখে, কড়া নজরদারিতে রাখে, তাহলে কিন্তু কাস্টমারের ওই ক্ষতিটা মিনিমাইজ করার একটি সুযোগ রয়েছে। আমি সেই কথাই বলছি, আমি কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলোর পক্ষ নিচ্ছি না, কারণ পক্ষ নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই ভুল করেছে, তাদের পলিসিগত ভুল ছিল, তাদের আরো অন্যান্য ভুল ছিল। এখানে যেটি কয়েকটি প্রশ্ন এসেছে যে তারা বেশি বেশি বেতন নিয়েছে এবং তারা কাস্টমারের সাথে প্রতারণা করছে, আসলে আমার মনে হয় অ্যাজাম্পশনের উপর এই কথাগুলো বলা উচিত না। এই কোম্পানিগুলোকে আরো কয়েক বছর সুযোগ দেওয়া উচিত, কারণ কয়েক বছর সুযোগ না দিলে আপনি যদি বলেন এক মাসের মধ্যে সবার টাকা পরিশোধ করে দিতে হবে, অ্যাজাম্পশনের ব্যাপারটা আসলে এক ঘুরপাক খাচ্ছে। কারণ হলো খোদ ই ভ্যালির মালিক নিজেও কিন্তু অ্যাজাম্পশনের উপরে কথা বলছেন। তিনি বলছেন যে আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা আশা করছি আমরা ব্যবসা করে তুলে দিব সব। কারণ এখানে মানুষের এই কেন উদ্বিগ্ন এর একটা ক্ষেত্র তো তৈরি হয়েছে। অ্যাজাম্পশন যেমন ওই পক্ষ থেকেও অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে কথা বলা হচ্ছে। কিন্তু বললেন যে আজকে তাদের কিন্তু ব্যাপক অর্ডার এসেছে, এই অর্ডারের পরিধি যদি আরো বাড়তে থাকে বা এটি কিন্তু ধারণা, এটা এখনো অ্যাজাম্পশন, এখনো এটা যদি চলমান থাকে, তাহলে কিন্তু যে লসটা হয়েছে সেটি কিন্তু আপনারা মানে তারা মেকআপ করতে পারবে। সুতরাং তাদের সুযোগ দিতে হবে, আমি বারবার বলছি তাদের সুযোগ দিতে হবে, বাট আন্ডার অবজারভেশন এবং তাদেরকে করার নজরদারিতে রাখতে। হ্যাঁ, জি জি, ধন্যবাদ আপনাকে। তারেক রহমান, যে শুধুমাত্র 2 মিনিট প্লিজ, এটা টার্নটা স্পেশাল টার্ন। তারপরে এখানে একটা বিষয় আসছে যে অন্য কোম্পানিগুলো কি করছে বা অন্য কোম্পানিগুলো প্রভাবিত করছে কিনা গুজব ছড়ানোর জন্য। আমি কোথাও যেতে বলবো না, কোনো পত্রিকার কমেন্টে না, ফেস দ্য পিপলের কমেন্টে না, আমি শুধুমাত্র ইভ্যালির পেজে যেতে বলবো যে সেখানে দেখেন সাধারণ মানুষ কয়টা কমেন্ট করছে, ইভ্যালির কাস্টমাররা কয়টা কমেন্ট করছে। সবগুলো কমেন্টের পেছনে নির্দিষ্ট নির্দিষ্ট পণ্যের অর্ডার সিএল আছে ক্লেমের পেছনে। একজন মানুষ কালকে কুরবানি ঈদের আগে ফ্রিজ পাবে, এই জন্য সে 45 দিনের আগে অর্ডার করেছে। সেই লোকটা কুরবানি ঈদের আগে ফ্রিজটা পাইলো না, এবারে মাংস রাখবে কোথায়? এইটা কি প্রতারণা? এটাকে আমরা প্রতারণা বলবো কি না? একটা বিষয়, প্রতারণা বলবো কি না? ইভ্যালি মানি ই কমার্স না, এবং ইভ্যালি যেটা করছে সেটা প্রতারণা। সেই প্রতারণাকে ই কমার্স বলে আমরা পুরো ই কমার্স সেকশনকে আমরা ধ্বংস করতে পারি না। ই কমার্সে আরো অনেক ভালো ভালো আদর্শ সাইট থাকতে পারে, বাংলাদেশে আছে, অনেকে অর্ডার দিয়ে পরের দিন পণ্য পাচ্ছে। আমি যেটা বারবার বলছি, আপনারা যেটা বলছেন যে অন্যদের ষড়যন্ত্র বা এরকম, আমি বলছি যে ইভ্যালি আজকেই সকল প্রোডাক্ট দিয়ে দেখ। আপনারা বারবার বলছেন 2 লাখ অর্ডার আসছে, আমি একটু আগেও বলেছি যে 2 লাখ অর্ডার আসছে, এটা কেন মানদণ্ড হবে? আমার কাছে মানে যেহেতু আজকে ই কমার্স নিয়ে কথা বলছি, আমরা ই ভ্যালিটা একটা বড় সাবজেক্ট হিসেবে এখানে এনেছি, একটা প্রসঙ্গের একটা কন্টেন্ট হিসেবে এখানে কথা বলছি। বাট আমার কাছে এমন অভিযোগ আছে যে ধামাকার ব্যাপারে অভিযোগ আছে, অন্যান্য অনেকগুলি কোম্পানির ব্যাপারে অভিযোগ আছে, এবং ধামাকা তো অনেকটাই দেখা যায় ধামাকার চেয়ারম্যান দরজা বন্ধ করে, ধামাকাই তো আমি যদি ভুল না করি দর্শক, ধামাকার ব্যাপারে গত কয়েকদিন আগে, এবং ধামাকাতে অনেক ভেন্ডার্সরা যারা তাদের মাল সেখানে দিয়েছে ঠিক, এখনো পর্যন্ত অর্থ পরিশোধিত হয়নি। ধামাকা এখনো তাদেরকে সেই অর্থ যে ডিউজগুলি রয়েছে সেগুলিকে পরিশোধ করেনি। সেজন্য ভেন্ডার্সরা বিশাল একটা অংশ ধামাকার ওই চেয়ারম্যানের বাড়ি থেকে শুরু করে তার অফিস চত্বরে ঘুরছে, কিন্তু টাকা ফেরত পাচ্ছে না। এই ধরনের বাস্তবতাও রয়েছে। সাগর ভাই, আমি একটা কথা বলি, ইভ্যালি ভ্যালু ক্রিয়েট করতে পারতো যদি নিজেরা প্রোডাকশন করতে পারতো। যদি সে নিজের সাবান তৈরি করতো তাহলে 70 টাকা সাবান সে 20 টাকা দিতে পারতো, কিন্তু তারা নিজেরা ভ্যালু ক্রিয়েট করতে পারে না, তারা সেই প্রোডাকশন লাইনে নাই। এবং ধামাকা বা যেটাই বলেন এরা প্রকৃতভাবে আমাদের বাজারের যে স্ট্রাকচার, এই বাজার ব্যবস্থাপনাকে ধ্বংস করছে। আমাদের অর্থনীতির উপর বিশ্বাস মানুষের ভেঙে যাচ্ছে। এর ক্ষতি শুধু আজকে না, এর দীর্ঘদিন আমাদেরকে ক্ষতি পোহাতে হবে। ইভ্যালি যে ধ্বংস করে গেল আমাদের এই ই কমার্সের যে দুর্নাম করে গেল, ইভ্যালি ধ্বংস করে গেল বলতে আবার এটা কিন্তু অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। ইভ্যালি যায়নি কোথাও, ইভ্যালি এখনো পর্যন্ত সরকারের প্রত্যেকটা নির্দেশনাকে সম্মান করে যাচ্ছে। ইভ্যালি আশা দিয়ে যাচ্ছে ডেফিনেটলি একটা নতুন কনসেপ্ট
আমাদের সাধারণ মানুষদেরকেও ভাবতে হবে যে এই কনসেপ্ট এবং এই কোম্পানিটা আমাদের দেশের, এবং এই কনসেপ্টটা নতুন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এটা খুবই স্বাভাবিক, বিশ্বের সব দেশেই হয়, এবং সব দেশের সরকাররা বরং সব ওইসব সংকট থেকে কোম্পানিকে উঠে আসতে সহযোগিতা করে। আমাদের দেশে যদিও ব্যতিক্রম, দুর্ভাগ্যজনকভাবে কোনো সরকার কখনো সংকট থেকে উঠে আসে। জি, দেখেন সাগর ভাই, তারা অর্ডার নিচ্ছে, ফান্ড নিচ্ছে, তারা না ভেন্ডরকে দিচ্ছে না কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছে। এইটাকে কোনোভাবে আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন না। ভেন্ডরকে যদি দিয়ে রাখতো যে আমরা ভেন্ডরকে উৎপাদনের জন্য ইনভেস্টমেন্ট করে রেখেছি, তাহলে কাস্টমাররা তো পাচ্ছে, কাস্টমাররা তো একটা বড় অংশ কাস্টমার পাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া উচিত। জি, কোনো জাদুর কাঠি নাই যে হলো সে 1 লক্ষ টাকা, এই যে দেখেন একটা বাইকের জন্য সে 1,20,000 টাকা নিচ্ছে, সে যদি সেই গ্রাহক যদি পণ্য না নেয় তাকে 1,60,000 টাকা দিচ্ছে। কোনো ম্যাজিক নাই যেটা 1,20,000 টাকা দিয়ে 45 দিনে 1,60,000 টাকা হয়, কোনো ম্যাজিক সম্ভব না। এটা জাস্ট স্ট্র্যাটেজিটা করেছে, যে স্ট্র্যাটেজির কারণে তারা এখন 1 নম্বরে। এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সার্চেবল সার্চ ইঞ্জিনের সবচেয়ে বেশি খোঁজ করা হচ্ছে, আমার কাছে রিপোর্ট আছে আজকে, ইভ্যালিকে। তো এই যে একটা অ্যাচিভমেন্ট, যে তারা 10 জন মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে, বা 10 জন মানুষকে 1,20,000 টাকা অর্ডার নিয়ে 1,60,000 টাকা দিয়ে 10 জন মানুষকে দেখিয়ে তারা 1,000 মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে। এইটাই স্ট্র্যাটেজি, এবং এটা একটা চলমান প্রক্রিয়া, চলমান প্রতারণার একটা অংশ। আমরা বলছি স্ট্র্যাটেজি, কেউ বলছে স্ট্র্যাটেজি, কেউ বলছে প্রতারণা। এটাই হলো এখন, এটার উপরে আমরা নির্ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে সামনে আসলে কোনটা সত্য। রাশেদ খান জি, 1 মিনিট। আমরা বিচার করতে পারবো না, কাস্টমার বিচার করবে, ইভ্যালির আচরণ বিচার করবে, আমরা কেউ বিচার করতে পারবো না। জি, that's the right things. রাশেদ খান 1 মিনিট। জি, ধন্যবাদ। বিষয়টি আপনি দেখেন, যদি 2 মাসের কথা বলে আপনার কাছ থেকে কেউ টাকা নাই, ওই টাকা কিন্তু ইনভেস্টমেন্টের সুযোগ আছে। যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে আপনি সরাসরি যে মূল্যে আপনি একটি পণ্য নিতে পারবেন, আপনি যদি মধ্যস্থতাকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নেন অবশ্যই বেশি লাগবে। তো ইভালি সহ অন্যান্য কোম্পানিগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তারা যেটি করে বলে আমি জেনেছি যে তারা সরাসরি ওই ম্যানুফ্যাকচারার যে কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে পণ্য নেয়। এখন আপনি বাজারে একটি বাইকের মূল্য যদি দেখেন আপনি 1,60,000 টাকা, আপনি কিন্তু ওটি ধরে নিচ্ছেন যে হয়তো 1,60,000 টাকা, এবং তারা কিভাবে 1,20,000 টাকা দিচ্ছে। যখন আপনি 1 মাস আগে ওই ম্যানুফ্যাকচারার কোম্পানিকে আপনি টাকাটা পরিশোধ করে দিচ্ছেন, তখন কিন্তু আপনার টাকা দিয়ে ওই কোম্পানি কিন্তু পণ্য কিনছে, বা বিভিন্ন পণ্যের জন্য যা যা দরকার সেগুলো কিনে একটা রেডিমেড একটা বাইক তৈরি করছে। আপনাকে তখন কিন্তু অন্য তাদের কোম্পানির নিজস্ব টাকা দিয়ে যখন আপনার তৈরি করবে, তখন কিন্তু আপনার যে মূল্য, আমি আপনার কথা বুঝতে পেরেছি, তখন মাঝখানে যারা মাঝখানে অন্যান্য হাত আছে এগুলি আর প্রয়োজন হয় না, তখন অনেক সেভে আপনাকে দিতে পারে। জি, আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে যখন টাকা নিয়ে পণ্য তৈরি করে দিবে তখন কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে কম নিবে। এই কারণেই কিন্তু ইভালি বা অন্যান্য কোম্পানিগুলো কিছুটা হলেও কম মূল্যে দিতে পারছে। কিন্তু আপনি যখন অ্যাডভান্স দিবেন না তখন কিন্তু সেই কম মূল্যে আপনি পাবেন না। এক্ষেত্রে আমি যেটি বলছি যে কাস্টমারের গ্যারান্টি কিভাবে আপনি দিবেন। এখন যে নীতিমালা আসছে যে কাস্টমারের টাকাটা ব্যাংকে জমা থাকবে, এটি একটি ভালো নীতিমালা। অতীতে যে ভুলগুলো হয়ে গেছে এই নীতিমালাকেও ফলো করতে পারেনি, এই রিপোর্টও এসেছে, এই খবরও এসেছে গণমাধ্যমে যে তারা না করতে পারে, তাহলে অবশ্যই তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। কারণ কেউ পারেনি, ইতিমধ্যে তারা যে সময়ের মধ্যে তারা করতে চেয়েছিল সে সময়ের মধ্যে দিতে পারেনি, এই অভিযোগের নিয়েও একটা নিউজ এসছে, আমি দেখেছি। তো অবশ্যই যেটা বলেছে যে কেউই চায় না একটা কোম্পানি বন্ধ হোক, তবে আবার পাশাপাশি কেউ চায় না যে কোনো মানুষ প্রতারিত হোক। আমরা স্বাভাবিক নিয়মেই বাজার ব্যবস্থাকে আমরা দেখতে চাই, একটা কন্ট্রোলড বাজার ব্যবস্থা দেখতে চাই, এবং কন্ট্রোলড কোম্পানি নীতিমালা দেখতে চাই, যে নীতিমালার আদলে অধীনে সব কোম্পানি চলবে, এটাই স্বাভাবিক। কেউ যেন প্রতারিত না হয়, ইভ্যালি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ ইভ্যালি দিয়ে বা ইভ্যালির মাধ্যমে লাখো লাখো মানুষ উপকৃত হচ্ছে। কোনোভাবেই আমরা চাই না যে ইভ্যালি বন্ধ হোক, বা ইভ্যালি জাতীয় যতগুলি কোম্পানি আছে সেগুলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাইবো না। পাশাপাশি কোটি কোটি মানুষ যারা, কোটি বলবো না, লাখো লাখো মানুষ যারা ইভ্যালিতে ইনভেস্টমেন্ট বলেন অথবা এর সাথে বিজনেস করছে, কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে, সেই সাধারণ মানুষগুলি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সরকারকে অবশ্যই এ ব্যাপারে দৃষ্টি রাখবার জন্য আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন দর্শক। অবশ্যই অনুষ্ঠানে ভালো লেগে থাকলে আপনারা নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন এবং ফেস দ্য পিপলের সাথে থাকবেন। সমস্যা সংকট যেখানে, ফেস দ্য পিপল সেখানে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক।